আচ্ছা, একটু quickly about me. I'm Araf, currently working as analyst at Edit Operations, as Shifa mentioned earlier in BAT. So BAT is my current হচ্ছে গিয়ে job role. Before joining BAT, I had the opportunity to work for certain other companies like Technohaven, Nestle, Imali, ACI, Centro, and Interactive Cares, where I'm working as the instructor for data science and machine learning. I started off my career as a machine learning engineer and blockchain engineer. Then I moved to the business side of the roles, where I'm actually I'm leading a team of 15 people and building products. সো একটু যদি কুইকলি আপনার সাথে শেয়ার করি যে আজকের এজেন্ডাগুলো কি কি হবে, আমরা আসলে একটু ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর খুব স্মল একটা ইন্ট্রো দেখে নিব। কি কি এডুকেশনাল পাথওয়ে আছে আর কি কি স্কিল গুলো লাগে, জব অপরচুনিটি ফর ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ইন বাংলাদেশ, কি কি রোলস গুলো আছে বা কি কি হচ্ছে গিয়ে টাইপের ইন্ডাস্ট্রি গুলো আছে, বিল্ডিং এ কম্পিটিটিভ প্রোফাইল, আপনি কিভাবে হচ্ছে একটা ভালো প্রোফাইল বানাতে পারবেন সো দ্যাট ইউ আর সামওয়ান হু ইজ sought after by the recruiters, and also what are the challenges and what are the future trends are lying ahead. So without any further ado, let me start on the session. So introduction to data science and machine learning. একদম যদি বেসিক লেভেলে বলি, ডেটা সায়েন্স কি অ্যান্ড মেশিন লার্নিং কি। ডেটা সায়েন্স হচ্ছে সায়েন্টিফিক মেথড অ্যান্ড অ্যালগোরিদম দিয়ে আমরা যদি স্ট্রাকচার্ড এবং আনস্ট্রাকচার্ড ডাটা থেকে ইনসাইটস বের করার ট্রাই করি। আচ্ছা, স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড ডাটাগুলো কি হতে পারে? ধরেন আপনি প্রতিদিন সকালবেলা আপনার বাসা থেকে আপনার কর্মক্ষেত্রে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন। এই যে প্রতিদিন আপনি কয়টা সময় বের হচ্ছেন, কয়টা সময় ঢুকতেছেন, এই ইনফরমেশন গুলো যদি আপনি হচ্ছে কি কোনো জায়গায় লিখে এবং হচ্ছে কতটুকু দূরত্ব ট্রাভেল করতেছেন এটা এক জায়গায় লিখে দেন, সেটা হচ্ছে স্ট্রাকচার ডেটা। আনস্ট্রাকচার ডেটা হচ্ছে কি, সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে আমাদের ফটো গ্যালারি। কেন আনস্ট্রাকচার্ড বলছি? আই এম নট সেইং যে ফটো গ্যালারিতে যে আপনার হচ্ছে কি ছবিটা কোন সময় তোলা, কিভাবে করে তোলা এবং সেটার ডিটেলস থাকলো, বাট দেখেন আজকে যদি একটু আগে থাকে আপনার অফিসের ছবি, তার আগে দিয়ে হচ্ছে কারো বার্থডে পার্টির ছবি, তার কিছুদিন আগে ছবিটা হচ্ছে কোনো ট্রিপের ছবি, কিছু দিন আগে ছবি হচ্ছে কোনো এক ডের ছবি। তো এই জিনিসগুলো কিন্তু মানে একদম পুরো ফুললি স্ট্রাকচার থাকে না, তাই না? আপনি যদি চাইলে হচ্ছে কি অল সাডেন এটা নিয়ে কোনো হচ্ছে এক্সপেরিমেন্ট করতে চান, আপনাকে ডাটাগুলো হচ্ছে গিয়ে সর্ট করতে হবে। যেমন কোনো এআই মডেল দিয়ে আপনি যদি বুঝার ট্রাই করেন যে আপনি আসলে কোন ছবিটা হচ্ছে তুলছিলেন, তখন আপনার মুড কেমন ছিল, তখন কিন্তু আসলে তাকে শিখাইতে হবে, তাই না, যে এই ছবিটা ভালো মুডের, এই ছবিটা খারাপ মুডের, এই ছবিটা সময় হচ্ছে আমি স্যারের থেকে বকা খাচ্ছিলাম, সো আই ওয়াজ স্যাড, দিস ইজ নট এ হ্যাপি মুড, দিস ইজ স্যাড মুড। দ্যাট ইজ ইউর আনস্ট্রাকচার ডেটা। সো ডেটা সায়েন্স হচ্ছে জিনিসটা কি, বিভিন্ন সাইন্টিফিক মেথড বা হচ্ছে অ্যালগোরিদমের থ্রুতে আমরা যে ইনসাইট গুলো বের করার ট্রাই করি। আচ্ছা, মেশিন লার্নিং হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ব্রাঞ্চ, যেটা কম্পিউটারকে এনাবল করে টু মেক এন্ড প্রেডিক্ট, টু লার্ন এন্ড হচ্ছে মেক প্রেডিকশন বেসড অন ডেটা। আচ্ছা, যখন আমি কোনো ডেটার উপর বেস করে কিছু প্রেডিকশন ক্রিয়েট করার ট্রাই করব, দ্যাটস মেশিন লার্নিং। বাট যখন হচ্ছে বিভিন্ন হচ্ছে গিয়ে স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার ডেটা থেকে আমি হচ্ছে কিছু ইনসাইট বের করার ট্রাই করব, দ্যাটস ডেটা সায়েন্স। আচ্ছা, সো আমার ফার্স্ট একটা কোয়েশ্চেন থাকবে ফর অল দোজ হু আর জয়নিং। So what is the difference or the similarity for data science and machine learning? I think comment section is open. Feel free to answer there. I'll check from there. ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা কি? আমাকে শোনা যাচ্ছে? কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? ইয়েস ভাইয়া, পার্টিসিপেন্টস কাইন্ডলি আপনারা ট্রান্সফার করুন। আচ্ছা, মেহের অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। দ্যাটস অলসো কিন্তু এন অ্যান্সার যে আমার কাছে কোনো আইডিয়া নেই। ঠিক আছে, বাই দ্য ওয়ে, চ্যাট জিপিটি ইউজ করে অ্যান্সার দেওয়া যায়, দিয়েন না। ট্রাই করে নিজে যতটুকু আসলে মনে আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে অ্যান্সার দেওয়ার ট্রাই করা, বা আপনি যতটুকু বুঝেন। ভুল হতে পারে, ভুল হওয়া দোষের কিছু না, বা আপনি ট্রাই করতেছেন না সেটা কিন্তু দোষের। দোষের এই সেন্সে আপনি ট্রাই যখন করতেছেন আপনি শিখতে পারতেছেন না। সো যেহেতু কষ্ট করে আসছেন একটা ফ্রি ওয়েবিনার জয়েন করার জন্য, একটু ট্রাই করতে তো ক্ষতি নেই। আচ্ছা, সাদিকুজ্জামান ভাইয়া বলছেন যে মেশিন লার্নিং ইজ এ পার্ট অফ ডেটা সায়েন্স। পার্শিয়ালি কারেক্ট ভাইয়া। আর এনিওয়ান? তুর্য ভাইয়া বলছেন যে হচ্ছে ডেটা সায়েন্স ডিরাইভস ইনসাইটস ফ্রম ডেটা, বাট এমএল হেল্পস টু এনেবল কম্পিউটার টু প্রেডিক্ট। হুম, দ্যাটস অলসো ট্রু। আর এনিওয়ান? আমি হয়তো লাস্ট একটা অ্যান্সারের জন্য ওয়েট করবো, দেন প্রবাবলি আল হচ্ছে গিয়ে গো ইনটু দ্য ডিফারেন্স বা সিমিলারিটি পার্টগুলো নিয়ে কথাবার্তা বলার।
আচ্ছা, আই টেক দি সাইলেন্স হচ্ছে গিয়ে প্রবাবলি, আচ্ছা মোর্শেদ ভাই লাস্ট বলছেন একটা ব্রড ফিল্ড যেটা ইনক্লুড ডাটা অ্যানালিসিস এন্ড ভিজুয়ালাইজেশন, আর এমএল হচ্ছে সাবসেট। অন পয়েন্ট মোর্শেদ ভাই, হয়তোবা শিহাব ভাই যে পার্টটা বলছিলেন সেটা একটু ব্রড করে বলা। আচ্ছা, আমি যদি একটু জাস্ট বলি, ডেটা সায়েন্সের আসলে স্কোপে কি থাকতেছে, আমার ব্রডার লেভেলে যেটা হচ্ছে কি ডেটা পাইপলাইন গুলোকে থাকা ফোকাস গুলো কি থাকছে, এক্সট্রাক্টিং ইনসাইটস নলেজ ফ্রম ডেটা ইউজিং স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস এন্ড ভিজুয়ালাইজেশন মেশিন লার্নিং। এন্ড হচ্ছে গিয়ে সিকিউএল, আমরা যে টুল ইউজ করি সিকিউএল ইউজ করি, আমরা পাইথন ইউজ করি, আর ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এক্সেল, ট্যাবলু এন্ড পাওয়ার বিআই, সবগুলো আছে। তো টাস্কগুলো কি কি থাকে, ডেটাগুলোকে ক্লিন করা, এক্সপ্লোর করা, রিপোর্ট করা, প্রেডিক্টিভ মডেলিং এন্ড কমিউনিকেশন অফ ইনসাইটস। আচ্ছা, মেশিন লার্নিং হচ্ছে আসলে একটা সাবসেট অফ ডেটা সায়েন্স, যেখানে আমরা কি করছি, আমাদের ফোকাসটা থাকে ক্রিয়েটিং অ্যালগোরিদমস দ্যাট লার্ন ফ্রম ডেটা টু মেক প্রেডিকশনস অর ডিসিশনস উইদাউট এক্সপ্লিসিটলি প্রোগ্রামড। তো আমরা যদি আসলে বাইরে থেকে কোনো প্রোগ্রাম না করে যদি হচ্ছে গিয়ে কিছু অ্যালগোরিদম বানাই, যেটা হচ্ছে গিয়ে কি করবে, ডাটা থেকে শিখে কিছু প্রেডিকশন করবে, ডিসিশন হচ্ছে আমাদের সাজেস্ট করবে, দ্যাটস মেশিন লার্নিং। যে যেটা মোর্শেদ ভাই বলছিলেন, একটা সাবসেট অফ ডেটা সায়েন্স হচ্ছে মেশিন লার্নিং। বাট মেশিন লার্নিং হচ্ছে ধরুন আমাদের কেন হচ্ছে গিয়ে এত বেশি হচ্ছে, লেটস সে এক্সাইটমেন্ট বলেন বা ইন্টারেস্ট বলেন, কারণ আপনি যখন চিন্তা করেন বড় বড় এক্সিকিউটিভরা যারা হচ্ছে ডিসিশন নেয় ফর দ্য কোম্পানিজ ফর দ্য বিজনেস, তারা কিন্তু আসলে ডাটাকে অ্যানালাইসিস করে তারা চায় কিছু প্রেডিকশন দিবে বা তাদেরকে কিছু অলরেডি পয়েন্টগুলো বলে দিবে। তো তারাও কিন্তু ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করছে। বাট মেশিন লার্নিং যেহেতু অলরেডি তাদেরকে কিছু ডিসিশনের জন্য ডিরেকশন দিচ্ছে, সো দে আর মোর হচ্ছে ইন্টারেস্টেড অ্যাবাউট মেশিন লার্নিং, বিকজ এটা তার হচ্ছে গিয়ে ওই দ্য ফ্যাটিক বা হচ্ছে গিয়ে দ্য টাইম টু হচ্ছে টেক ডিসিশন কমায় দেয়। সেজন্য মেশিন লার্নিং নিয়ে বেশ হচ্ছে ইন্টারেস্ট বা এক্সাইটমেন্ট দেখা যায় ফর দ্য বড় বিজনেসে। বাট ডেটা সায়েন্স হ্যাজ বিন দেয়ার ফর কোয়াইট আ লং টাইম। আমাদের টাস্কগুলো কি হবে মেশিন লার্নিং এর জন্য, মেশিন লার্নিং এর মোড হচ্ছে গিয়ে মডেল সিলেকশন, ট্রেনিং এন্ড টেস্টিং এন্ড ডিপ্লয়মেন্ট এন্ড অপটিমাইজেশন। দেখেন, ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং একটা এক্সাম্পল কি হতে পারে, এই যে আমরা যে শুরুতে বলছিলাম যে আপনি বাসা থেকে বের হচ্ছেন, আপনার কর্মক্ষেত্রে যাচ্ছেন, আপনি যাওয়ার পথে যে ডাটাগুলোকে ক্যাপচার করতেছেন, আপনি যদি বুঝে ট্রাই করেন আপনার প্রতিদিন কত করে খরচ হচ্ছে, আপনার সব মানে মাসে 4 সপ্তাহ কোন সপ্তাহে আপনার বেশি খরচ হচ্ছে, ঠিক আছে, যাওয়া আসা করার জন্য, বা আপনি খরচ কিভাবে কমাতে পারেন, এই টাইপের যখন কনভারসেশন গুলো আপনি করা ট্রাই করতেছেন নিজের সাথে বা হচ্ছে কি উইথ ইউর হচ্ছে ফাইন্যান্সিয়ালস, দ্যাটস ইউর ডেটা সায়েন্স। বাট যে মোমেন্ট আপনি বুঝে ট্রাই করতেছেন, আচ্ছা এই মাসে আমার খরচ হয়েছে 100 টাকা, প্রতিদিন 25 টাকা, প্রতি সপ্তাহে 25 টাকা করে, সামনের সপ্তাহ মাসে তাহলে আমার কত খরচ হতে পারে, সামনের মাসে যদি খরচ বেড়ে যায়, বেড়ে যাওয়ার জন্য কি কি ফ্যাক্টর হতে পারে, ঈদ আসতেছে, ঈদের সময় হয়তো বা আপনার সালামি দিতে হবে, আপনি সালামি পাবেন, সব তো খরচ বা আয় ব্যয় কিভাবে করে চেঞ্জ হবে, দ্যাটস ইউর মেশিন লার্নিং। ঠিক আছে, এটা অলসো পার্ট অফ কিন্তু ডেটা সায়েন্সও, আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন। বাট যখন আমি প্রেডিকশন পার্টটা তো অনেক বেশি বলতেছি, এবং আপনি কোনো একটা মডেল বানাচ্ছেন বা একটা ফাংশন বানাচ্ছেন, যে ফাংশনটা কিছু ডেটার উপর বেস করে আউটপুট আপনাকে দিতে পারতেছে, দ্যাট ইজ মেশিন লার্নিং পার্ট। বাট আই এম নট সেইং যে হচ্ছে আপনি যে হচ্ছে গিয়ে চিন্তা করতেছেন এই মাসের হচ্ছে আয় ব্যয়ের হিসাবের উপর সামনের মাসে কত আয় ব্যয় হতে পারে, সেটাও কিন্তু পার্ট অফ ডেটা সায়েন্স এজ ওয়েল। সিমিলারিটি হচ্ছে গিয়ে দুইটা সেগমেন্টই রিলাই হেভিলি অন ডেটা অ্যান্ড অফেন ইউজ সিমিলার টুলস লাইক পাইথন অ্যান্ড পান্ডা, দুইটাতে কম বেশি ব্যবহার করা হয়। এমএল ইজ অফেন ইউজ উইথ ডেটা সায়েন্স প্রজেক্ট টু বিল্ড প্রেডিক্টিভ মডেলস। আচ্ছা, এখন যে পার্টটা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি গুলো বাংলাদেশের জন্য কি কি আছে, সো টক অ্যাবাউট দ্য ক্যারিয়ার অপরচুনিটিস, আমাদের প্রথমত দেখেন আগে বুঝতে হবে টপ ইন্ডাস্ট্রিজ গুলো কি কি এন্ড জব মার্কেটের ওভারভিউ গুলো কি কি। যারা এখানে জয়েন করতেছেন, একটা ছোট একটা হচ্ছে গিয়ে সার্ভে করতে চাই, আপনি কি এখন এই মুহূর্তে পড়াশোনা কোন জায়গায় আছেন, আপনি কি এইচএসসি কমপ্লিট করছেন, আপনি কি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, বা গ্রাজুয়েশন কি করতেছেন। তো আপনি যদি বলেন যে হচ্ছে গ্রাজুয়েশন মানে পড়া ইউনিভার্সিটি লেভেল আছে, তাহলে আপনি তো লিখতে পারেন ইউনিভার্সিটি কোন ইয়ার এন্ড কোন সাবজেক্ট আপনি হচ্ছে গ্রাজুয়েশন মানে আপনি পড়াশোনা করতেছেন। আপনি যদি গ্রাজুয়েশন করে ফেলেন, তাহলে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন আর এই মুহূর্তে কিসে কাজ করছেন, একটু কাইন্ডলি যদি হেল্প করেন আমাদেরকে কমেন্ট বক্সে লিখে দিতে। তাইমুর খান তুর্য ভাই লিখছেন ইকোনমিক্স আছেন উনি, জেইউতে ইকোনমিক্স একজন। আমি দেখছি 63 জন জয়েন করেছে, মাত্র 2টা আমি রেসপন্স পাচ্ছি, বাকিগুলোকে তাহলে কি বট জয়েন করে আছে বা এনি চান্স। এনএসইউ থেকে আছে, সিএসসি তে আছে একজন, বিজনেস করছেন, দ্যাটস রিয়েলি নাইস। সাইফুল ভাই সোশ্যাল ওয়ার্ক থেকে একজন আছে, সিএসসি তে আছেন।
একজন ম্যানেজমেন্টে আছেন, একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, এলএলবি, অ্যাকাউন্টিং, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স, একজন জবসে অলরেডি আছেন, একজন ওয়ার্কিং প্রফেশনাল হিসেবে আছে, someone is working on the food industry, business, physical education and sports science. আচ্ছা, so now I have a question for you. যারা জয়েন করছেন, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, যে যে সাবজেক্ট গুলো দেখছি, মানে আই এম নট ডিমিনিং এনি সাবজেক্ট, অল দ্য সাবজেক্টস আর গুড, বাংলাতে পালি নিয়ে কেউ পড়াশোনা কেন করলেন না? কেউ পড়াশোনা করতেছে, কিন্তু ডোন্ট গেট মি রং গাইস, দেয়ার আর সার্টেন পিপল আর স্টাডিং অন দিস সাবজেক্ট। আপনি যে সাবজেক্টটাতে আপনি নিচ্ছেন, সেটা কেন বাংলাতে পালি হলো না? মানে বাংলা নিয়ে তো আমরা হচ্ছে কি ক্লাস 1 থেকে পড়তেছি, রাইট? ক্লাস 1 থেকে মোটামুটি বাংলা সাবজেক্ট হচ্ছে আমরা পত্র লিখন থেকে শুরু করে বাংলার হচ্ছে গিয়ে সেকেন্ড পেপারে বড় বড় রচনাগুলো, তো অনেকগুলো নিয়ে পড়তেছি। বাংলার পালি নিয়ে কেন পড়া হলো না? বিকজ, আচ্ছা আমি অ্যান্সারটা দিয়ে নিই, অনেক হচ্ছে আপনাদেরকে রেসপন্স করতে বলতেছি। তো আমরা আসলে ফোকাস করি এমন সাবজেক্ট গুলোতেই যেগুলো হয়তো বা বের হওয়ার পরপরই আমরা জব পেয়ে যাব। ঠিক আছে, এই থ্যাংক ইউ জেম ভাইয়া, আমি হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে পাচ্ছি যে কেউ একজন বাংলাতে পড়তেছেন। তো এখন যে কোশ্চেনটা হচ্ছে কি, এটা পরের দিকে আসতেছি, যে যারা বাংলাতে পড়তেছেন তারা ডাটা সায়েন্স কেন শিখতে চান, এটা আমি পরের দিকে লাস্টের দিকে কোশ্চেনটা আমি জানতে চাবো, যদি আপনি লাস্টের দিকে ভাইয়া থাকেন। আচ্ছা, তো আমরা আসলে নর্মালি যে সাবজেক্টগুলো নিয়ে পড়তেছি, আমরা ট্রাই করতেছি, যেমন জিএম ভাইয়া যেহেতু আসছেন এখানে, আই এম অ্যাজুমিং হি ইজ ইন্টারেস্টেড টু লার্ন এবং ডেটা সায়েন্স টু হচ্ছে স্টার্ট এ ক্যারিয়ার ইন ডেটা সায়েন্স, হচ্ছে ক্যারিয়ার পাথে, রাইট? বাট যারা হচ্ছে অন্য জায়গার মধ্যে আছেন, যারা এখানে আসছেন আহ জানার জন্য, আপনারা হয়তো বা ক্যারিয়ার সুইচ করতে আছেন, বা ইউ ওয়ান্ট টু স্টার্ট অ্যানাদার গুড ক্যারিয়ার। সো ক্যারিয়ার যখন ডেটা সায়েন্সে করতে আছেন, ডেটা সায়েন্স কিন্তু সব জায়গাতে লাগে। তো আমরা যদি জানতে পারি কোন কোন ইন্ডাস্ট্রিতে এন্ড জব মার্কেট গুলোতে আমাদের ডেটা সায়েন্স গুলো লাগে, তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন গুলোকে আমরা সেভাবে করে রেডি করতে পারি, তাই না? তো যেমন দেখেন, বাংলাদেশের একটা টপ ইন্ডাস্ট্রি হিসেবে কি আছে, টেক্সটাইল এন্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি। রেডিমেড গার্মেন্টস যেগুলো আছে, আরএমজি, নিটওয়্যার, ওভেন গার্মেন্টস, সেখানে ডেটা সায়েন্স কি কাজে লাগে? আমাদের কিন্তু আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করি। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কাজগুলো কি? তো আমাদের বিদেশি যারা ক্লায়েন্টরা থাকে, তারা আমাদেরকে অর্ডার দেয়, দিয়ে বলে হচ্ছে গিয়ে আমার এত পিস শার্ট লাগবে, কত টাকার মধ্যে তুমি বানাতে পারবা, এন্ড হচ্ছে গিয়ে কত দিনের মধ্যে বানাতে পারবা। দ্যাটস দ্য কাইন্ড অফ অর্ডার আমরা পাই। তো আপনি যদি হচ্ছে সেই জায়গার মধ্যে একজন সাপ্লাই চেইন অ্যানালিস্ট হিসেবে থাকেন, যদি ডাটা সায়েন্সের আপনার হচ্ছে নলেজ থাকে, আপনি কিন্তু ইজিলি তখন হচ্ছে ক্যালকুলেশন করে বলতে পারতেছেন যে আমি প্রতি পিস শার্টের দাম কত রাখবো। দেখেন, শার্টের দাম যত কম রাখবেন, সে ফিউচারে আপনার মানে বিজনেস হিসেবে ব্যাক করবে। আবার হচ্ছে এত কম রাখা যাবে না যেন হচ্ছে আমি পরবর্তীতে আমাদের শ্রমিকদের হচ্ছে বেতন যেন দিতে না পারি। তো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হিসেবে আপনি যদি যান, তাহলে হচ্ছে কি এই যে প্ল্যানিং এর যে রোল গুলো আছে, আপনার হচ্ছে কি প্রাইসিং এর যে রোল গুলো আছে, সেই সব টাইপের বেশ কিছু হচ্ছে রোলস আপনি কিন্তু করতে পারবেন, রাইট? আচ্ছা, বা এখানে হচ্ছে আপনার ডেটা সায়েন্স গুলো লাগতেছে। আচ্ছা, এগ্রিকালচার, আমাদের রাইস, জুট, টি, ভেজিটেবল, ফিশ, পোল্ট্রি, ফিশারিজ এন্ড লিভ স্টক, আর সে জায়গাগুলোতে আছে। আচ্ছা, এটার জন্য হচ্ছে কোন কোন জায়গায় লাগতে পারে? যে ধরুন হচ্ছে টি বিজনেস, টি বিজনেসের জন্য যদি একটা এক্সাম্পল দিই, আমরা জানি যে হচ্ছে মনে করেন এই মুহূর্তে কিন্তু আহ একটা চায়ের দোকান যদি আপনি দেন, মানে আমরা নর্মালি এখানে কিছু দিচ্ছি না, সেখানে কিন্তু চা বা হচ্ছে ফুচকার দোকান থেকে আই হ্যাভ হার্ড যে কোনো কোনো হচ্ছে গিয়ে জায়গায়, যেমন গুলশান 2 এর হচ্ছে গিয়ে রাতের কাবাব একটা জায়গা আছে, যেখানে হচ্ছে কাবাব হচ্ছে গিয়ে সেল করা হয়, ওরা সন্ধ্যার পর থেকে বসে রাতের দিকে যায়। সেখানে হচ্ছে গিয়ে সার্টেন হচ্ছে ফুচকাওয়ালা মামা আছে, এন্ড দে অলসো সেল অ্যারাউন্ড 50K পার ডে। আই মাইট বি রং অ্যাবাউট দ্য নাম্বার, 50K বা 5K তো মিনিমাম অফকোর্স। তো এই যে দেখেন, তারা যেরকম ভাবে আহ, বিক্রি করতে পারতেছে, সেখানে কিন্তু চাও প্রচুর খাওয়া হয়। তো আপনি যদি কোনো হচ্ছে গিয়ে টি এর হচ্ছে গিয়ে আপনি স্টল দিতে চান, এন্ড সেখানে আসলে আপনি বুঝার ট্রাই করেন যে আপনার হচ্ছে গিয়ে কেমন চা খাওয়া হতে পারে, বা কোন লোকেশন আপনি দিবেন, আপনি চায়ের প্রাইসিং কেমন রাখবেন। যেমন গুলশান এরিয়াতে দেখা যায় যে হচ্ছে গিয়ে 30 থেকে হচ্ছে 40 টাকার নিচে নর্মালি আমি চা পাই না। দেয়ার আর হচ্ছে গিয়ে প্লেসেস, বাট হচ্ছে ম্যাক্সিমাম প্রাইসিং গুলো এরকম প্রিমিয়াম প্রাইসিং এর দিকে হয়। যে কোনো হচ্ছে ইউনিভার্সিটি এরিয়ার দিকে হচ্ছে আমরা কম হচ্ছে গিয়ে টাকায় চা পেয়ে যাই, তাই না? তো যদি দেখেন প্রাইসিং গুলো হচ্ছে হচ্ছে বিভিন্ন এগ্রিকালচারের জন্য, বা আপনি যখন হচ্ছে যদি আহ পোল্ট্রি বা ফিশারিজ হচ্ছে আপনি বিজনেস করেন, সেটা আসলে কত টাকা হচ্ছে আপনি প্রোডাকশন কস্ট রাখবেন, কত নিচে রাখলে হচ্ছে আপনার প্রফিট হবে, এন্ড কোন কোন জায়গায় কাস্টমারদের কাছে হচ্ছে কিভাবে করে টার্গেট করতে পারেন, সেগুলো কিন্তু হচ্ছে পার্ট অফ হচ্ছে কি ডেটা সায়েন্সের কাজ।
সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজি বাংলাদেশের হচ্ছে কি একটা অনেক বড় লেভেল হচ্ছে গিয়ে বিজনেস হচ্ছে গিয়ে আমরা যে সফটওয়্যার হচ্ছে গিয়ে আউটসোর্সিং করি। সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিং এর ব্যাপারটা হচ্ছে কি দেখেন, অনেকগুলো হচ্ছে বিদেশি বিদেশি কোম্পানি, যেমন ধর হচ্ছে ইউএস এর, তারা যখন ইউএস এর হচ্ছে গিয়ে লোকাল রেগুলেশনস ফলো করে তাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাখতে হয়, তাদেরকে পার মান্থ হয়তো বা $8,000 দিতে হয়। $8,000 ইজ ইকুইভ্যালেন্ট টু আপনি হচ্ছে বাংলাদেশি টাকায় আপনার কত, আমি যদি 120 করে দিই, 8 × 12 = 96, 9,60,000 টাকা। বাট তারা যখন এই হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো, যেগুলো কিন্তু আসলে ল্যাপটপের সামনে বসে হচ্ছে গিয়ে কোড করা, তারা যদি এটা আউটসোর্স করে দেয়, বাংলাদেশে কাউকে যদি হচ্ছে রিমোট জবে সে নিয়ে ফেলে এবং তাকে যদি সে $300 দেয়, $300 হচ্ছে গিয়ে ইজ লাইক হোয়াট, 3 × 12 = 36,000 টাকা নাকি, লেট মি জাস্ট গেট মাই নাম্বার স্ট্রেট, আই এম সরি গাইস। সো 120 টাইমস হচ্ছে 300, হ্যাঁ 36,000 টাকা। So, অনেক জায়গায় কিন্তু হচ্ছে তার এভাবে করে পেয়ে যাচ্ছে, বা সে যদি $1,000 করেও দিতে আসলে চায়, $1,000 করে দিলে হচ্ছে আপনার প্রায় 1,20,000 টাকা। আর সে হচ্ছে সেম হচ্ছে গিয়ে সফটওয়্যার হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট করে নিতে পারতেছে। তো ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং হচ্ছে গিয়ে কেন এত বেশি পপুলার বাংলাদেশের দিকে, কারণ হচ্ছে গিয়ে এই যে ডেটা এন্ট্রি জব গুলো বা হচ্ছে গিয়ে ক্রিয়েটিভের যে হচ্ছে কাজগুলো, সেগুলো বাইরে হচ্ছে কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করানোর তুলনায় বাংলাদেশে কাউকে দিয়ে যদি করে, তাহলে সে কিন্তু হচ্ছে গিয়ে খুব ইজিলি কম টাকা হচ্ছে গিয়ে ভালো হচ্ছে গিয়ে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে। তো দ্যাটস হাউ সফটওয়্যার ডেভেলপমেন্ট টেকনোলজি সামথিং যেখানে আসলে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর খুব বড় বড় কাজ করা হয়। অনেক হচ্ছে বড় বড় কোম্পানিগুলো তাদের হচ্ছে ডেটা, মানে ইনভেন্টরি অ্যানালাইসিস, তাদের সাপ্লাই চেইন অ্যানালাইসিস করার জন্য দে হায়ার ফ্রিল্যান্সার্স এন্ড দে ডু দিট হচ্ছে থ্রু দ্য ফ্রিল্যান্সিং টিম। এন্ড ফ্রিল্যান্সার হচ্ছে নেওয়ার আরেকটা মেইন রিজন হচ্ছে, আপনি যখন কোনো ফ্রিল্যান্সার নিচ্ছেন, আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে লং টার্ম হচ্ছে গিয়ে কমিটমেন্টে যেতে হচ্ছে না। লং টার্ম কমিটমেন্ট বলতে ধরুন হচ্ছে গিয়ে এই হচ্ছে এমপ্লয়িটাকে কোথায় বসতে দিতে হবে, তাকে হচ্ছে আপনার হচ্ছে তার অন্যান্য হেলথ কেয়ার বেনিফিটস যেগুলো হচ্ছে কোম্পানি নর্মালি দেয়, সেগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো তারা ফ্রিল্যান্সিং এর জায়গা থেকে যখন আউটসোর্স করে দিতে পারে, তারা কম টাকায় মোটামুটি বেটার প্রোডাক্ট পেতে পারে। বাট দ্য রিস্ক যেটা হচ্ছে কোম্পানির সাইড থেকে থেকে যায়, কোম্পানি তখন হচ্ছে মনে করেন জানে না, ফ্রিল্যান্সার যদি হচ্ছে কালকে হঠাৎ করে ফোন ধরা বন্ধ করে দেয়, তার প্রজেক্ট কিন্তু মাঝখানে মিডওয়েতে থেমে যেতে পারে। তো ওই কন্ট্রোল গুলো এন্ড ট্রাস্ট গুলো হচ্ছে তারা দিয়ে মানে এস্টাবলিশ করে, দেন হচ্ছে গিয়ে দে গো ফর দিস সর্ট অফ হচ্ছে গিয়ে বিজনেস হচ্ছে মডেল। কনস্ট্রাকশন এন্ড রিয়েল এস্টেটের জন্য যারা হচ্ছে গিয়ে কম বেশি হচ্ছে গিয়ে হয়তো বা ফ্ল্যাটের হচ্ছে গিয়ে দামের জন্য কিছু ফেসবুক গ্রুপ আছে, যদি একটু ঘোরাফেরা করে দেখেন, বিভিন্ন লোকেশন, বিভিন্ন পজিশন, সাউথ ফেসিং নাকি নর্থ ফেসিং নাকি হচ্ছে গিয়ে ইস্ট ফেসিং ওয়েস্ট ফেসিং, এরকম ভাবে হচ্ছে আপনি বেস করে প্রাইস ওঠানামা করছেন। তো কতটুকু রাখলে বা কত প্রাইসে রাখলে আপনি হচ্ছে দ্রুত হচ্ছে গিয়ে ফ্ল্যাট সেল করতে পারেন, বা হচ্ছে আপনি ফ্ল্যাট থেকে ভালো হচ্ছে গিয়ে রিটার্ন পেতে পারেন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু হচ্ছে গিয়ে বেশ ভালো কাজ করা হয়। ইনফ্যাক্ট যখন হচ্ছে কনস্ট্রাকশন করা হচ্ছে, এটা রিয়েল এস্টেটের কথা বললাম, কনস্ট্রাকশনের জন্য হচ্ছে আপনার সিমেন্ট স্টিল বা হাউজিং এর আপনার হচ্ছে গিয়ে কেমন প্রাইসিং হবে, কত প্রাইসিং এ হচ্ছে কত বাল্ক অ্যামাউন্ট অর্ডার প্লেস করলে সেখানে জন্য হচ্ছে বেটার রেট পাওয়া যাবে, সেগুলো নিয়ে হচ্ছে কাজ করা হয়। ইট মাইট সাউন্ড হচ্ছে কমন সেন্স যে ভাইয়া বেশি হচ্ছে আসলে কিনলে তো আসলে কম টাকাই দিবে, কিন্তু জিনিসের চিন্তা করে দেখেন, আপনি বেশি বেশি জিনিস কিনলে কম টাকাই দিবেন, আপনি সেখানে লাভ হচ্ছে, বাট এই জিনিসটাকে নিয়ে তার তো কোনোখানে রাখতে হবে, তাই না? তো রাখতে হলে তাহলে আপনাকে একটা ওয়্যার হাউস বা হচ্ছে গুদাম ঘর রাখতে হবে। তো আপনি গুদাম ঘর তাহলে যদি বা ওয়্যার হাউসের মধ্যে জিনিসটাকে রাখেন, সেখানে তো ওয়্যার হাউসের একটা প্রাইসিং আছে। তো আপনি হয়তো বাল্ক অ্যামাউন্টে পারচেস করতেছেন, সেখানে ইউনিট প্রাইস কমে যাচ্ছে। আর যখন কোনো ওয়্যার হাউসে রাখতেছেন, ওয়্যার হাউসের রেন্টটা তো প্রত্যেক মান্থের মধ্যে আপনার গুডস এর মধ্যে অ্যাড হচ্ছে। তো কস্ট অফ গুডস সোল্ড বা সিওজিএস আমরা বলি, সেটা বেড়ে যাচ্ছে। সো ঠিক এক্সাক্ট কতটুকু অ্যামাউন্ট হচ্ছে আপনি অর্ডার দিলে আপনার অনেক বেশি অর্ডার দেওয়া হচ্ছে না, আপনি প্রাইসিংও কম পাচ্ছেন, আবার হচ্ছে ওয়্যার হাউস হচ্ছে গিয়ে অনেক বেশি নিতে হচ্ছে না। দ্যাটস অলসো পার্ট অফ কিন্তু ইউর ডেটা সায়েন্স এন্ড সাপ্লাই চেইন অ্যানালাইসিস অ্যাজ ওয়েল। ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, পাবলিক প্রাইভেট এন্ড ফরেন ব্যাংকগুলোতে, যেমন সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে কি বিকাশের যে হচ্ছে গিয়ে 5 টাকা ক্যাশ আউট, তাই না? এবং ওরা কিন্তু 5 টাকা ক্যাশ আউটকে আপনি যদি সার্কামভেন্ট করতে যান, আপনি যদি পাশ কাটায় চলে যেতে চান, আপনি প্রিয় নাম্বার অ্যাড করতে পারেন। বাট কম বেশি আমরা সবাই এরকম একটা সিচুয়েশনে পড়ছি যে হচ্ছে গিয়ে টাইমের ক্রাঞ্চে দৌড়াদৌড়ি করতেছি, বাহিরে হয়তো বা ফ্রেন্ডরা বসে খাওয়া দাওয়া করছি, দেন হচ্ছে গিয়ে ওই টাকা বিকাশ করে দিব, ফ্রেন্ডকে যাতে প্রিয় নাম্বার হিসেবে অ্যাড করে দেন টাকা পাঠাবেন, করতে পারেন। বাট ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যখন আলসিমি লাগে 5 টাকার কথা চিন্তা না করেছে আমরা ঠিক আছে পাঠিয়ে দিই। বাট বিকাশে কিন্তু just আপনি একা ট্রানজাকশন করতেছেন না, দেয়ার আর থাউজেন্ডস এন্ড মিলিয়ন্স অফ ট্রানজাকশন গোয়িং। তো এত ট্রানজাকশনের মাঝখানে প্রত্যেক ট্রানজাকশনে যদি এরকম 5 টাকা করে তারা পায়, বা এভারেজ যদি 2.5 টাকা করে পায়, দ্যাটস এ ভেরি বিগ রেভিনিউ ফর দেম। তো ব্যাংকিং এর ফাইন্যান্সিয়াল সার্ভিস এখানে আছে। দেন হচ্ছে ব্যাংকগুলো যখন হচ্ছে তাদের ব্রাঞ্চ গুলোকে সেট আপ করে, রাইট, যে বিভিন্ন জায়গার মধ্যে যে সে কোন জায়গায় ব্রাঞ্চ সেট আপ করবে, এমন জায়গায় যেখানে মানুষজন আছে। যেমন একটা হচ্ছে কি কেপিআই,
যেটা হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চগুলো দেখে, ম্যান টু কার রেশিও ব্যাপারটা হচ্ছে কি, একটা মানুষের মানে একটা এরিয়াতে মনে করেন 100 জন মানুষ আছে, সেখানে 10টা হচ্ছে কি আপনার কার আছে। সো ম্যান টু কার রেশিও ইজ 10:1। আবার একটা জায়গায় 1,000 মানুষ আছে, সেখানে 10টা কার আছে, সেখানে ম্যান টু কার রেশিও কি 100:1। ব্যাংকগুলো টার্গেট করে ফার্স্ট হচ্ছে কি জায়গাটাতে হচ্ছে বেশি ইনভেস্ট করার জন্য, কারণ কি, যেখানে গাড়ি বেশি আছে তার মানে মানুষজন আসলে খরচ করতে পারে, বা তারা হচ্ছে কি এমন কিছু মানুষজন আছে যাদের হাতের মধ্যে টাকা আছে, তো টাকা থাকলে মানুষজন ব্যাংকে রাখবে। তো এরকম ভাবে তারা হচ্ছে কি বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করার জন্য ডেটা সায়েন্স গুলোকে ইউজ করে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, বিভিন্ন হিস্টোরিক্যাল সাইটস এন্ড কালচারাল ডাইভার্সিটি, যারা অ্যাটলিস্ট হচ্ছে কি ট্যুরিজম সম্পর্কে হালকা পাতলা ধারণা রাখেন তারা একটু জানেন যে এই মে মাসের দিকে কক্সবাজার হচ্ছে কি অফ ট্যুরিস্ট সিজন। সেখানে হচ্ছে আপনি কম টাকায় হোটেল পেয়ে যেতে পারেন যদি হচ্ছে কি ঘুরতে যেতে চান। গরম হয়, যেহেতু গরম হয় মানুষজন কম নর্মালি যাওয়া ট্রাই করে। তো এই টাইমে হচ্ছে কি হোটেলস গুলো বা সুটস গুলো অনেক অফার দেয়। বাট যখন হচ্ছে গিয়ে শীতকাল হয়, যেখানে সবাই আসলে ঘুরে বেড়াতে পছন্দ করে, সেই মোমেন্টে কিন্তু ওরা প্রাইস গুলোকে বাড়ায় দেয়। এখন আপনি প্রাইস কমাবেন বা বাড়াবেন, কতটুকু বাড়াবেন বা কতটুকু কমাবেন, কতটুকু কমালে আপনার হচ্ছে মানুষজনও আসবে, আপনার আবার লসও হবে না। বা ধরুন হচ্ছে গিয়ে বুফেতে হচ্ছে কি, আমি যখন প্রথমবার বুফের কথা শুনি, আই থিঙ্ক আই ওয়াজ ব্যাক ইন ক্লাস 7 or 8। অফকোর্স আমি হচ্ছে একটু নার্ড ছিলাম, আই ওয়াজ নট হচ্ছে দ্যাট মাচ কানেক্টেড টু ওয়ার্ল্ড। তো আমি যখন প্রথম জানলাম যে বুফে আসলে জিনিসটা কি, সব খাবার হচ্ছে মানে থরে থরে সাজানো, আপনি ইচ্ছা মতো খেতে পারতেছেন। আই ওয়াজ লাইক, ও মাই গুডনেস, তাহলে তো ওদের তো অনেক বড় লস হওয়ার কথা। কেউ যদি গিয়ে সারাক্ষণ ধরে হচ্ছে গরু মাংস ধরেন 1 কেজি 2 কেজি খেয়ে ফেলে, ঠিক আছে, গরু মাংসের কেজি বোধ এখন 750 থেকে 800 টাকা, 2 কেজি খেয়ে ফেলে তো মনে করুন 1,600 টাকা খাওয়া হয়ে যাচ্ছে। যেখানে বুফের প্রাইস থাকে আপনার অ্যারাউন্ড কত, সবচেয়ে চিপ যদি বুফে গুলো দেখি 800 900 বা 500 থেকে শুরু হতে পারে। সেখান থেকে হচ্ছে হচ্ছে তাহলে তো লস হয়ে যাচ্ছে। বাট অফকোর্স ওরা হচ্ছে কি অন্যভাবে ক্যালকুলেশন করে যে একজন দুইজন কাস্টমার যদি বেশি খেয়েও ফেলে, বাট অন অ্যাভারেজে যখন হচ্ছে অনেকগুলো মানুষ যায়, সেখানে কিছু মানুষজন আসলে তো বেশি খেতে পারছে না, বা ওরা কিছু সার্টেন হচ্ছে গিয়ে ফুড, আই ডোন্ট নো, এটা আমার হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় কিছু সার্টেন ফুড ইনগ্রেডিয়েন্ট দেয় যেটার জন্য অনেক বেশি খাওয়া যায় না। রাইট। সেরকম ভাবে হসপিটালিটি এন্ড ট্যুরিজম এই জায়গার মধ্যে হচ্ছে ডাটা সায়েন্সের থ্রুতে তারা আসলে প্রাইসিং গুলোকে বোঝার ট্রাই করে, কত টাকার হচ্ছে গিয়ে বুফে রাখলে মানুষজন হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে খেতে আসবে। আবার দেয়ার আর হচ্ছে গিয়ে সার্টেন হচ্ছে গিয়ে, আমরা যেমন হচ্ছে গিয়ে ধরেন ছোটবেলায় যদি চাহিদা যোগান বা ডিমান্ড আর হচ্ছে গিয়ে সাপ্লাই এর আপনাদের ক্যালকুলেশন গুলো যদি মনে থাকে, দাম বাড়লে সাপ্লাই হচ্ছে মানে দাম বাড়লে ডিমান্ড কমে, আবার দাম কমলে ডিমান্ড বাড়ে। আবার সিমিলারলি হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে দাম কমে তাহলে হচ্ছে সাপ্লাই কমে যায়, দাম বাড়লে সাপ্লাই বাড়ানো ট্রাই করে বিজনেস ম্যানরা তাদের হচ্ছে গিয়ে প্রফিট বাড়ানোর জন্য। সো একটা মিডল গ্রাউন্ডে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা সর্টেড হয়, রাইট। বাট দেয়ার আর সার্টেন জিনিস যেগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই দাম বাড়লেও যে আসলে প্রাইস হচ্ছে গিয়ে মানে ডিমান্ড কমবে, সেটাকে ভায়োলেট করে, রাইট। যেমন ফর এক্সাম্পল আইফোন, প্রতি বছর আইফোন হচ্ছে দাম বাড়ায়, মানুষ স্টিল হচ্ছে আইফোন কিনতেছে, বিকজ দিস ইজ হচ্ছে গিয়ে পার্ট অফ ব্র্যান্ড বা হচ্ছে লাক্সারি, বা হচ্ছে আপনি দেখ শো অফ করার ট্রাই করতেছেন। এখন আইফোন আসলে প্রাইস কতটুকু বাড়ালে গত বছরের তুলনায় মানুষজন হচ্ছে গিয়ে আবার হচ্ছে কেনা বন্ধ করে দিবে না, সেটা কিন্তু পার্ট অফ হচ্ছে অ্যাপলের প্রাইসিং এন্ড এক্সাইসিং কমিটি হচ্ছে গিয়ে পার্ট। তো এরকম ভাবে দেখেন, যখন হচ্ছে ট্যুরিজম বা হসপিটালিটি বা লাক্সারি, এই গুডগুলোর মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে বেশি ডেটা সায়েন্স ইউজ করা হয়। তো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, দিজ আর হচ্ছে গিয়ে সাম অফ দ্য টপ ইন্ডাস্ট্রিজ যেখানে হচ্ছে ডেটা সায়েন্টিস্টের ভ্যালু আছে। ভাই অন্য কোনো জায়গায় কি নেই? অবশ্যই আছে। বাট আপনি যদি হচ্ছে গিয়ে অ্যাজ এ ফ্রেশার হিসেবে স্টার্ট করতে চান, বা আপনি ক্যারিয়ার সুইচ করতে চান, তখন ক্যারিয়ার সুইচ করা মানে কি, ইউ স্টার্টিং ফ্রম দ্য জিরো, বা টু সাম এক্সটেন্ট বিট হচ্ছে গিয়ে 1 to 2 years এক্সপিরিয়েন্সের মতো। সে জায়গার জন্য হচ্ছে গিয়ে দিজ আর ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ইউ ক্যান হচ্ছে গিয়ে ফোকাস অন। তো কি সেক্টর গুলো কি কি, যেমন ফাইন্যান্সের হচ্ছে গিয়ে তো সেক্টর ডিমান্ড আপনার আছে, হেলথ কেয়ারের মধ্যে আছে, কিভাবে করে পেশেন্ট, এগুলো হচ্ছে বড় বড় হসপিটাল গুলোতে, সেখানে আসলে কিভাবে পেশেন্টের কেয়ার বাড়াতে পারে বা কিভাবে অপটিমাইজ করতে পারে থ্রু ডেটা ড্রিভেন ইনসাইটস। ফর এক্সাম্পল এভার কেয়ার বা হচ্ছে গিয়ে আগে যেটা অ্যাপোলো ছিল, সেখানে কিন্তু দে হ্যাভ অল ইয়োর হচ্ছে গিয়ে পেশেন্ট প্রোফাইল ইন ই ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমের থ্রুতে। সো যখন হচ্ছে কেউ যাচ্ছে, সে কিন্তু মোটামুটি পাঁচ ডাটা দেখে বলে বুঝতে পারতেছে যে আপনার আসলে সমস্যা কতটুকু বাড়তেছে বা কমতেছে। বাংলাদেশের কিন্তু হেলথ কেয়ার একটা বড় প্রবলেম হয় কি দেখেন, আমরা নর্মালি কোনো ডক্টর দেখাই, ডক্টর কিছু টেস্ট দিতে, টেস্টের রিপোর্টগুলো রাখি, পরে হচ্ছে গিয়ে যদি সে সমস্যাটা হচ্ছে আমার না থাকে, ওই টেস্টের রিপোর্টগুলো কোথায় রাখ যদি গুছা আমি ঠিকঠাক মতো না রাখি, পরের বার ডক্টর কাছে গেছিলে তার কাছে কিন্তু ফাইলের হচ্ছে সেই প্রোফাইলিংটা থাকে না। আবার আমরা যখন হচ্ছে ডক্টর চেঞ্জ করি, ওই ফাইলগুলোকে বা হচ্ছে রিপোর্টিং গুলোকে তারা কিন্তু অনেক সময় হচ্ছে আবার টেস্ট করতে বলে। যেমন যে কোনো ডক্টর কাছে গেলে সিবিসি টেস্ট একটা করতেই দিবে, ব্লাড হচ্ছে কাউন্ট করার জন্য, ব্লাড সেল কাউন্ট গুলো করার করার জন্য।
তো হেলথ কেয়ার ইনোভেশনের মধ্যে যত হচ্ছে আপনি ডেটা একটা জায়গায় রাখতে পারবেন, ডেটা সায়েন্টিস্টের থ্রুতে বা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের থ্রুতে আপনি হচ্ছে বেটার ইনসাইট দিতে পারবেন। ই কমার্সের গ্রোথ, যেমন হচ্ছে ই কমার্সের মধ্যে ই ভ্যালু তো একটা ছিল অফকোর্স, বাট আপনি ই ভ্যালি ছাড়া যদি চিন্তা করেন যে দারাজ বা হচ্ছে গিয়ে হোয়াট আর সাম অফ দ্য আদার, পিকাবু, এগুলো তো আসলে আমার অর্ডার দেওয়া হয়েছে, বা চাল ডাল, তারা কিন্তু আসলে ডেটা সায়েন্সের থ্রুতে আসলে সাপ্লাই চেইন প্রসেসটাকে অপটিমাইজ করার ট্রাই করে বেটার কাস্টমার এক্সপিরিয়েন্স কিভাবে দিতে পারে। যদি বারবার, যেমন কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে আহ কুকো করে দিচ্ছে বলে কাস্টমার কমপ্লেন, ওরা কুকো রেটটা দিয়ে বুঝে আসলে বসে ট্রাই করে যে প্রোডাক্ট মার্কেটের মধ্যে কেমন ভালো হচ্ছে করতেছে বা খারাপ করতেছে। যদি আমার কাস্টমার কমপ্লেন অনেক বেশি আসে বা কুকোর পরিমাণ বেড়ে যায়, তার মানে আসলে সামথিং ইজ রং, যে সার্ভিসটা আমি দিচ্ছি সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে। দেন দে স্টার্ট হচ্ছে হ্যাভিং কনভারসেশন উইথ এক্সিকিউটিভস এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কিভাবে করলে কি ভালো হতে পারে। টেলিকমিউনিকেশন এন্ড অ্যাডভান্সমেন্টস, টেলিকমিউনিকেশন যেমন হচ্ছে জিপি, রবি হচ্ছে গিয়ে বাংলালিংক, রাইট, বা হচ্ছে টেলিচক, এয়ারটেল, এই জায়গার মধ্যে আমাদের আসলে প্রাইসিং গুলো হয় যে প্রতি মিনিট হচ্ছে গিয়ে 3 টাকা 4 টাকা, এই যে পার্ট গুলো হয় সেটা কিন্তু ডেটা সায়েন্স দিয়ে থ্রুতে হয়। যেমন জিপির হচ্ছে গিয়ে, আমি জিপি যখন মাঝে মাঝে ইউজ করি, ওদের হচ্ছে ইন্টারনেটের যে প্যাক গুলো, আজকে দেখতেছি 308 টাকা, পরের দিন দেখতেছি হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তো ইন্টারনেটের প্যাক গুলো আসলে কিভাবে বাড়ালে বা কিভাবে কমালে সেটা হচ্ছে গিয়ে তারা বেটার রেভিনিউ আনতে পারবে, সেটা কিন্তু রেগুলারলি তারা ট্রাই করে। যেমন দেখবেন সামনে হচ্ছে গিয়ে ঈদ আসতেছে, ঈদের আগ মুহূর্তে মানুষজন যেহেতু এসএমএস এর থ্রুতে হচ্ছে গিয়ে ঈদ মুবারক জানায়, তারা হচ্ছে গিয়ে এসএমএস এর হচ্ছে গিয়ে বান্ডেল হচ্ছে গিয়ে প্রাইস বাড়ায় দেয়। তো যেখানে দেখা যেত হচ্ছে গিয়ে, আই রিমেম্বার ব্যাক ইন 2012 এর দিকে বাংলালিংকের হচ্ছে গিয়ে 3 টাকায় না 1 টাকায় যিনি 100 এসএমএস কিনতে পাওয়া যেত, সেটা কেন জানি ঈদের ঠিক হচ্ছে গিয়ে 2 সপ্তাহ আগে থেকে হঠাৎ করে ডিসেবল হয়ে যেত। তো এই টাইপের ব্যাপার স্যাপার গুলো, রাইট? আচ্ছা, তো এই টাইপের হচ্ছে বেশ কিছু জায়গার মধ্যে তারা হচ্ছে ডেটা প্রফেশনালদের হায়ার করে, এবং আপনি যদি আসলে লিঙ্কডইন বা হচ্ছে গিয়ে ফেসবুক বা গ্লাসডোরে গিয়ে সার্চ করেন ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার বা হচ্ছে গিয়ে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং সায়েন্টিস্ট, দেখবেন যে এসব কোম্পানিগুলোতে অলরেডি ওপেনিংস আছে বা কিছু মানুষজন অলরেডি কাজ করতেছে। আচ্ছা, কিছু যদি নোটেবল কোম্পানি বা স্টার্টআপের কথাবার্তাগুলো বলি, যেমন বিকাশ, বিকাশের একটা এক্সাম্পল আমরা শুরুতে দিচ্ছিলাম যে বান্ডেল গুলো করা, রাইট? তো ওরা কিন্তু ডিপিএস এর একটা হচ্ছে কি সিস্টেমও হচ্ছে কি রিসেন্টলি ইন্ট্রোডিউস করছে। তো কোন কোন নতুন হচ্ছে ফিচার বা কোন 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 নতুন প্রোডাক্ট গুলো তারা আনবে, সেটা কিন্তু ওরা কনস্ট্যান্টলি হচ্ছে গিয়ে আপনার কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে মনিটর করার ট্রাই করে। মাঝে মাঝে তারা অফার দেয়, ক্যাশব্যাকের অফার গুলো, রাইট? ক্যাশব্যাক অফার যদি সব টাইম সবসময় দিতে থাকে, একটা সময় কোম্পানি নিজেই চলতে পারবে না, কারণ মানুষজনকে ক্যাশব্যাক করতে করতে তো নিজের ক্যাশ আসলে নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? তো সেই মোমেন্ট, নিজের ক্যাশ নষ্ট হবে না, নিজের ওয়ার্কিং ক্যাপিটাল নষ্ট হয়ে যাচ্ছে। তো এভাবে করে বিকাশ হচ্ছে কি করে, তারা হচ্ছে প্রাইসিং গুলোকে বুঝে ট্রাই করে বা নতুন কি প্রোডাক্ট গুলোকে তারা আনবে। আচ্ছা, গ্রামীণ ফোন একটা এক্সাম্পল বললাম কিভাবে করেছে আপনার প্রাইসিং হচ্ছে গিয়ে ইউনো বাড়াচ্ছে বা কমাচ্ছে। যেমন গত বছর 36শে জুলাইয়ের ইনসিডেন্ট গুলোর সময় যখন ইন্টারনেট মাঝখান দিয়ে বন্ধ করে দিল, ফোনের কল রেট অনেক বেড়ে গেছে। কল রেট হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আই ওয়াজ ইনফর্ম যে 5 টাকা বা 6 টাকা পর্যন্ত উঠে গেছে। পাঠাও বা উবার, যারা হচ্ছে রাইড শেয়ারিং করছে, বৃষ্টির দিনে আপনি দেখবেন যে নর্মালি যে রাস্তা আপনি 150 টাকা দিয়ে যান, উবার বা পাঠাও বৃষ্টির দিনে বৃষ্টি পড়তেছে, সেটা 150 টাকা থেকে লাভ দিয়ে 300 টাকা পর্যন্ত উঠে যায়। উবারে এমন হচ্ছে কি এক্সাম্পলস শোনা গিয়েছে যে 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হচ্ছে গিয়ে মানে উঠে গেছে ফর আওয়ার রোড, যেটা নর্মাল হয়তো বা 200 থেকে 250 টাকা। তো এই যে এইসব জায়গার মধ্যে হচ্ছে কি কিন্তু আপনার ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এন্ড কাস্টমার হচ্ছে অ্যানালাইসিস প্রচুর প্রচুর করা হয়। আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন কামস ইন যে ভাইয়া কি কি ক্যারিয়ার পাথ এন্ড অ্যাডভান্সমেন্টের পার্টগুলো আছে। সো দিস ইজ হচ্ছে গিয়ে ওভারঅল আপনার হচ্ছে ক্যারিয়ার জার্নি ফর এ ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে যারা কাজ করে বা ক্যারিয়ার পাথের পার্টগুলো, রাইট? যেমন ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট হিসাবে কি কি আছে? এন্ট্রি লেভেল হিসেবে আপনার আছে যারা হচ্ছে গিয়ে লেস দেন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে এই যে কোয়েশ্চেনটা আছে ভাই, লেস দেন 2 আসলে হচ্ছে গিয়ে ডেটা মানে এন্ট্রি লেভেল, গ্রেটার দেন 2 আসলে হচ্ছে গিয়ে ইউনো মিড লেভেল, এটা আসলে কোথায় বলা আছে? এটা ভাই কোম্পানি টু কোম্পানি আসলে ভ্যারাই করে। বাট মোস্টলি হচ্ছে গিয়ে যারা আসলে খুব রেগুলারলি হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে ভালো, মানে এমনও কিছু মানুষজন আছে হয়তো বা 2 থেকে 5 বছর আসলে কাজ করতেছে, বাট তারা আসলে এন্ট্রি লেভেল আসতেছে। ইটস অল ডিপেন্ডেন্ট আপন ইউর স্কিল, দ্য কাইন্ড অফ কমপ্লেক্স থিংস ইউ ডু, দ্য কাইন্ড অফ ডিসিশন মেকিং অ্যান্ড হচ্ছে গিয়ে লিডারশিপ ইউ শোকেস টু দ্য টপ ম্যানেজমেন্ট। তো এন্ট্রি লেভেলে আপনার রোল গুলো থাকে ডেটা অ্যানালিস্ট, যারা আসলে কি করে, জাস্ট ডাটাগুলোকে ক্লিন করে, অ্যানালাইজ করে অ্যান্ড ভিজুয়ালাইজ করে। কিছু জুনিয়র ডেটা সায়েন্টিস্ট আছে, তারা আসলে কি করে, কিছু মডেল গুলো বানানোর জন্য অ্যাসিস্ট করে, কিছু ডাটা সেট প্রিপেয়ার করে, মেশিন লার্নিং টেকনিক গুলোকে বিভিন্ন হচ্ছে গিয়ে জায়গায় সে অ্যাপ্লাই করে আন্ডার সুপারভিশন। বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই অ্যানালিস্ট যারা হচ্ছে, যারা হচ্ছে গিয়ে ড্যাশবোর্ড নিয়ে কাজ করে, অফেন যেমন হচ্ছে ট্যাবলু, পাওয়ার বিআই বা সিকুয়েল। এআই এমএল ইন্টার্নটাও আসলে হচ্ছে গিয়ে বা হচ্ছে ডেটা
ডেটা অ্যানালিস্ট ইন্টার্ন আসলে নর্মালি আমি দেখি নাই, বাট এআই এমএল যে ইন্টার্ন গুলো থাকে তারা আসলে ইন্টার্নশিপ হচ্ছে রোল গুলোতে আসে, যারা আসলে কি করে মেশিন লার্নিং বা কম্পিউটার ভিশন বা এনএলপির উপর আসলে ইন্টার্নশিপে তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির জন্য কাজ করে বা বিভিন্ন রিসার্চ প্রজেক্টে থাকে। মিড সিনিয়র রোলগুলো হচ্ছে 2 থেকে 5 বছরের। যেমন জুনিয়র ডেটা সায়েন্টিস্ট আসলে কারোর হচ্ছে সুপারভিশনে কাজ করে, হয়তো বা পুরো হচ্ছে কি কাজটা না করে তাকে একটা পার্ট নিয়ে দেখতে বলে। ঠিক আছে। সো ডেটা সায়েন্টিস্টরা কি করে, তারা আসলে দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে হচ্ছে কি এবং মডেলের উপর এবং হচ্ছে বেশ ওনারশিপ নিয়ে অনেক কিছু কাজ নামাতে পারে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট একটা হচ্ছে হাইপোথিসিসের বেস করে একটা জিনিস বললো যে আমরা যদি হচ্ছে গিয়ে ফর এন এক্সাম্পল উবার পাঠার কথাটা বলি, বৃষ্টির দিনে আমরা যদি প্রাইস 50 টাকা নর্মালি থেকে বেশি দেখাই, তা মানুষজন আসলে উবার পাঠাতে চলবে, কারণ বৃষ্টির সময় সে আসলে কোনো দিকে যেতে পারতেছে না। তো এই 50 টাকাটা আমরা আসলে ক্যাপিটালাইজ করতে পারি, বাট সেটা আসলে কিন্তু ডেটা সায়েন্টিস্ট বলেই খালাস কিছু, কিন্তু তারা এক্সপেরিমেন্ট করে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ট্রাই করবে এই যে মেশিন লার্নিং মডেলটা আছে সেটা ঠিকঠাক মতো প্রোডাকশনে চলতেছে নাকি। মানুষজন যদি মনে করেন সে যদি বুঝতে পারে এখন বৃষ্টি হচ্ছে, ইনফরমেশন দিবে সে উত্তরা থেকে হচ্ছে মনে করেন বনানী যাবে, যখন এই দুইটা দূরত্বের পার্টটা দিল, বৃষ্টির ইনফরমেশন আছে, দুইটাকে মিলে সে প্রেডিকশন ঠিকঠাক মতো দিচ্ছে নাকি, এই পার্টটা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দেখে। ডেটা ইঞ্জিনিয়ার কি করে, সে ইটিএল পাইপলাইন, ইটিএল পাইপলাইনটা মানে হচ্ছে এক্সট্রাকশন, ট্রান্সফর্ম এন্ড হচ্ছে লোড। তো ডেটা ওয়্যার হাউসের মধ্যে ডাটা যেভাবে করে লাগবে সেভাবে করে দেখাচ্ছে নাকি। আপনি যখন হচ্ছে গিয়ে ঢুকতেছেন কোন একটা ই কমার্সের মধ্যে, সেখানে প্রত্যেকটা প্রাইসিং দিচ্ছে, তাই না? বাট আমরা যদি বুঝতে পারি কে আসলে কোন লোকেশন থেকে ঢুকতেছে, কে আসলে কত টাকার আগে কেনাকাটা করছে, সেটার বেসিসে আমি যদি তাকে হচ্ছে গিয়ে, কেউ হয়তো বা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে $4 মধ্যে ঢুকে সে খালি বাসার গ্রোসারি অর্ডার করছে, বাট গ্রোসারির মধ্যে সে নর্মালি নিরামিষ গুলো অর্ডার দেয়, সে নিরামিষই মানে, তাকে তো আমার গরু মাংসের উপর আসলে অফার দেখা লাভ নাই। বাট তার চেয়ে বরং যদি আমি তাকে দেখাতে পারি যে হচ্ছে গিয়ে এই মুহূর্তে শাকসবজির প্রাইস কতটুকু কম, সে হয়তো অর্ডার দিতে রাজি থাকবে। রাইট? তাহলে সেভাবে করে ডাটাগুলোকে তো ব্যাক এন্ড থেকে নিয়ে আসতে হবে। দ্যাটস ইউর ডেটা ইঞ্জিনিয়ার ওয়ার্ক। সে আসলে ইফিশিয়েন্ট পাইপলাইন বানানোর ট্রাই করে যেন মানুষজনকে অনেকক্ষণ ধরে বসে থাকতে না হয়। দেখেন, যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি যখন ওপেন করছেন, যখন হচ্ছে ওপেন করতে অনেক টাইম লাগে, আমরা কিন্তু বেশ বিরক্ত হয়ে যাই। তো ডেটা ইঞ্জিনিয়ার কিন্তু রোলটা একই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। সে যদি ডেটাটাকে দ্রুত হচ্ছে গিয়ে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ড আনতে না পারে বা তার ডাটা লেক থেকে ফ্রন্ট এন্ডে পাঠাতে না পারে, মানুষজন কিন্তু ব্যাড ইউজার এক্সপিরিয়েন্সের জন্য ওই অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ করে চলে যাচ্ছে। রিসার্চ অ্যাসোসিয়েট, যেমন হচ্ছে বিভিন্ন হচ্ছে ইনস্টিটিউশন গুলোতে বা ইউনিভার্সিটিতে যারা হচ্ছে আর হিসেবে জব করে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট বা R&D ইউনিট অফ টেক কোম্পানিগুলোতে, সেখানে হচ্ছে মিড সিনিয়র লেভেলে যায়। সিনিয়র রোলগুলোতে কি কি আছে, যেমন সিনিয়র ডেটা সায়েন্টিস্ট, লিড এমএল ইঞ্জিনিয়ার, আর সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার। যেমন হচ্ছে কি নর্মাল মানে ডাটা ইঞ্জিনিয়ারের সাথে সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার পার্থক্যটা হচ্ছে কি, ডাটা ইঞ্জিনিয়ার হয়তো বা একটা প্রোডাক্ট দেখে, সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার দেখে হচ্ছে কি কিভাবে করে ডাটা লেকটাকে ডিজাইন করলে, কিভাবে করে হচ্ছে গিয়ে নতুন হচ্ছে কিছু রিডান্ডেন্সি অ্যাড করলে মানুষ নাম্বার অফ ইউজার্স বেড়ে গেলেও কোনো সমস্যা না হয়। যারা এখানে আছেন দেখলাম যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বাংলা বাংলা মিডিয়াম। সো আই এম প্রিটি মাচ শিওর এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষার পরে এডুকেশন বোর্ড রেজাল্টস.gov.bd তে আপনারা সবাই ট্রাই করছেন আপনার জিপিএ কত ছিল দেখার জন্য, এবং যেদিন রেজাল্ট পাবলিশ হয় সেদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ওখানে ঢুকে রেজাল্ট দেখা যায় না, কারণ সবাই সাথে ঢুকার ট্রাই করতেছে। সার্ভার সবার লোড নিতে পারতেছে না, সার্ভার যদি সবাই লোড নিতে পারছে না, সার্ভার সার্ভ করতে পারতেছে না, আমরা কারো কোনো ডাটা মানে রেজাল্ট দেখতে পারতেছি না। সেখানে মেসেজ করলে মেসেজের কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না, তাই না? বাট যখনই ঠিক একদিন পরে আপনি হচ্ছে রেজাল্ট দেখার জন্য হচ্ছে লগ ইন করতেছেন, আপনার সাথে সাথে কিন্তু দেখায় দেয় যে আপনি আসলে আহ A+ পেয়েছেন, নাকি হচ্ছে জিপিএ 5, নাকি গোল্ডেন জিপিএ 5, কোনটাতে কোনটাতে কি মিস করছেন, এই জিনিসগুলো। সো ডেটা ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে ডাটা যেন দ্রুত চলে আসে, আর একজন সিনিয়র ডেটা যদি ইঞ্জিনিয়ার থাকে সে কিন্তু দেখবে আসলে কিভাবে করে নাম্বার অফ ইউজার্স বেড়ে গেল, সার্ভার কিভাবে করে নতুন করে রেপ্লিকেট করে বেটার সার্ভ করা যায়। আচ্ছা, লিডারশিপ রোলগুলো মানে কি, যারা হচ্ছে গিয়ে একদম একটা কোম্পানির জন্য হচ্ছে গিয়ে তারা ডিসিশন নিতে পারে। যেমন হেড অফ ডেটা সায়েন্স, চিফ ডেটা অফিসার, সিডিও, ডিরেক্টর অফ এআই অ্যান্ড মেশিন লার্নিং। এই রোলগুলো কিন্তু দেখবেন যে, যেমন ডাইরেক্টর অফ এআই বা মেশিন লার্নিং, দিস ইজ আ রোল দ্যাট ইজ অলরেডি প্রেজেন্ট ইন অ্যাপল বা হচ্ছে গিয়ে ফেসবুক বা অ্যামাজন। চিফ ডেটা অফিসার বা সিডিও বা অনেক জায়গায় চিফ ইনফরমেশন অ্যান্ড ডেটা অফিসার CIDO, এই রোলগুলো কিন্তু প্রত্যেকটা বড় বড় এমএনসি বা কর্পোরেট গুলোতে আছে। যেসব কোম্পানিগুলোতে আপনার এআই নিয়ে কাজ করা হয় তারা হেড অফ ডেটা সায়েন্স বা এআই কিন্তু সব জায়গাতে রাখে। তো দিজ আর সাম অফ দ্য রোলস, এন্ট্রি থেকে সিনিয়র পর্যন্ত আপনার ক্যারিয়ার পাথে মোটামুটি থাকে। আচ্ছা, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে। যেমন অফকোর্স আমি এখানে কি কি রোলগুলো আছে সেটা বলছি, কিন্তু কোন রোলে আসলে ভাইয়া কত টাকা বেতন দেয় সেটা তো আমি এখানে মানে বলি নাই। আমি অফকোর্স সার্চ করে আনতে পারতাম, বাট আই ওয়ান্ট ইউ গাইস টু ডু দিস অন ইউর হচ্ছে গিয়ে
লেজার টাইম। তো glassdoor.com নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে আহ, আপনি গেলেই কিন্তু সেখানে আপনাকে দেখাচ্ছে যে কেমন হচ্ছে গিয়ে স্যালারি পাওয়া যাচ্ছে কোন রোলের জন্য। ফিল ফ্রি টু চেক দোজ আউট। তারা কিন্তু বিভিন্ন হচ্ছে গিয়ে ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো এখানে রাখে। আচ্ছা, এডুকেশনাল পাথওয়ে অ্যান্ড স্কিল রিকোয়ারমেন্ট। তো আপনার জন্য আসলে যদি আপনি ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এ ক্যারিয়ার করতে চান, আপনার জন্য কি কি আছে? বেশ কিছু পপুলার ডিগ্রি হচ্ছে, যেমন আপনি যদি আন্ডার গ্রাজুয়েট করেন কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, যেগুলো ফাউন্ডেশন ফর এন্টারিং দ্য টেক ফিল্ড। আর আপনার যদি আসলে অন্য কোনো লাইনে আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি কিছু স্পেশালাইজড কোর্স করেও আপনি শিখতে পারেন। এই স্পেশালাইজড কোর্সগুলো করে, যেমন হচ্ছে মেশিন লার্নিং এর ডেটা অ্যানালাইসিস কিভাবে করে কাজ করে, এন্ড হচ্ছে আহ, কি কি টেকনিক গুলো আছে। যেমন আপনার জন্য আসলে কি কি জানা দরকার হবে, স্ট্যাটিস্টিক্স এর অ্যানালাইসিস গুলো জানার দরকার, যে কিভাবে করে হচ্ছে গিয়ে কত পার্সেন্টের বেশি থ্রেশহোল্ড হচ্ছে গিয়ে বা কম হচ্ছে আসতেছে, আপনি কিভাবে করে সার্টেন এটা থেকে ডিসিশন নিতে পারবেন। দ্যাটস ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং একটু জানা লাগবে অবশ্যই আপনাকে, কারণ প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ, কিভাবে করে ইফ এলস কাজ করে, ফর লুপ কিভাবে করে কাজ করে, কিভাবে করে আপনি মাল্টিপল হচ্ছে ডাটাকে ম্যানিপুলেশন করবেন, অ্যানালাইসিস করবেন সেটা। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যে ডাটা সায়েন্সই করেন না কেন, যদি ডাটা যদি দেখতে সুন্দর না হয়, ভিজুয়ালাইজেশন যদি না হয়, তাহলে কিন্তু কেউ সেখান থেকে দেখতে যাবে না, তাই না? একটা সুন্দর একটা ভালো পাই চার্ট যদি না থাকলে, আমি যদি হাতে এঁকে হচ্ছে পাই চার্ট আঁকা ট্রাই করি, মানুষজন দেখতে হচ্ছে কি খুব একটা মানে খুশি হবে না। আচ্ছা, কি কি অনলাইন রিসোর্স এন্ড সার্টিফিকেশন গুলো আছেন একটু কুইকলি যদি যাই, যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে দেশের বাইরে জন্য, কোর্সেরা, ইডিএক্স বা ইউডেমি। এন্ড অফকোর্স আপনারা যেখানে যেহেতু এখানে আছেন, সো ইউ অলরেডি নো দের ইজ ইন্টারেক্টিভ কেয়ার্স, যেখানে হচ্ছে আমাদের বেশ কিছু অনলাইন রিসোর্স এন্ড সার্টিফিকেশন আছে। উই হ্যাভ হাইব্রিড ট্রেনিংস সামটাইমস ইন হচ্ছে গিয়ে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে বা এডটেক যেগুলো আছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ইন পার্সন বা হচ্ছে গিয়ে বাসা থেকে হচ্ছে বসে পড়তে পারেন, এরকম টাইপের কিছু আছে। তো ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি হয়তো বা শিখে আসলেন, বাসায় পড়াশোনা করলেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কিন্তু কাজ করতে করতে শিখতে পারেন। তো আপনি যখন ক্যাগেল.com একটা ওয়েবসাইট আছে, যেখানে ডেটা সায়েন্সের হচ্ছে কম্পিটিশন হয়, সেগুলো পার্টিসিপেট করতে পারেন। দিজ আর মাই ফেভারিট পার্সোনালি। ডেটাথন, ডেটার উপর বেস করে হচ্ছে হ্যাকাথন। আর হ্যাকাথন, সেখানে গিয়ে আপনি বিভিন্ন মডেল বানাতে পারেন। কিছুদিন আগে দেখলাম যে ব্রেইন স্টেশন 23 দে ডিজাইন এআই হ্যাকাথন অ্যান্ড এলএলএম হ্যাকাথন। আচ্ছা, এই বেশ কিছু ইনিশিয়েটিভ আপনার জন্য আছে টু লার্ন অ্যাবাউট ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং। সো আই থিঙ্ক now that we're talking about some of the হচ্ছে গিয়ে, learning contents out there, so we also have this data science and machine learning career path, and our sales team would like to actually spend some time and take you through what we have in the data science and machine learning career path. So Shifa, over to you. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আই উড লাইক টু রিকোয়েস্ট সিয়াম ভাইয়া টু টেক দ্য ফ্লোর নাও এন্ড টক অ্যাবাউট আওয়ার ক্যারিয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম। থ্যাংক ইউ শিফা আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য এবং আরব ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। তো এতক্ষণ ধরে আসলে আমরা শুনছিলাম যে ক্যারিয়ার কি ধরনের অপরচুনিটি আপনার জন্য আছে ইন ফিউচারে। তো আমরা এখানে যে জিনিসটা করতেছি সেটা হলো যে আমাদের ওভারঅল ডেটা সায়েন্সের উপরে একটা 6 মান্থ ইনডেপথ কোর্স আছে। সো এই কোর্সটা মূলত কি নিয়ে সাজানো, এটা আমি একটু যদি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। মূলত এটা শুরু করবো আমরা পাইথনের ফান্ডামেন্টালস থেকে। এর পাশাপাশি ডেটাবেস ফান্ডামেন্টালস এবং এসকিউএল থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, ডিপ লার্নিং এবং এমএল অপস এর মতো আমাদের যে অ্যাডভান্স টপিক গুলো এই কোর্সের মধ্যে ইনভলভ আছে। আর এবং এই কোর্সের মধ্যে মেন্টর হিসেবে যারা থাকছেন, এখানে সাব্বির হোসেন রসি ভাইয়ের মতো এক্সপার্ট মেন্টর আছেন, আকসাদুর রহমান স্যার থাকতেছেন এবং অলরেডি আপনাদের পরিচিত আরাব মুস্তাফি ভাই তো আছেনই। তো এই কোর্সটা আসলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন কোর্সে এনরোলমেন্ট নেওয়ার জন্য, অথবা ধরেন কোর্সের কোনো ধরনের কোনো কোয়ারিজ যদি আপনাদের মধ্যে থাকে, আমি আমার নাম্বারটা চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। তো চ্যাট বক্স থেকে আপনি ডিরেক্টলি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা শেয়ার করে দিই, আমাদের ক্লাসেস গুলো শুরু হচ্ছে হলো এই 26 তারিখ থেকে, তার মানে হলো মে মাসের 26 তারিখ থেকে আমাদের লাইভ ক্লাসগুলো স্টার্ট হচ্ছে। অলরেডি আমাদের প্রি রেকর্ডেড ভিডিওস গুলো ড্যাশবোর্ডে আপলোডেড আছে। তো যারা যারা এনরোল হতে চান, আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত একটা স্কলারশিপ আপনারা অ্যাভেল করতে পারবেন যারা ওয়েবিনারটি অ্যাটেন্ড করেছেন। তো এই স্কলারশিপটা হিউজ একটা ডিসকাউন্ট রেট পাচ্ছেন আপনারা। তো যারা যারা এনরোল হতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রাত 11টা 59 মিনিটের আগে। থ্যাংক ইউ সো মাচ শিফা আপু এন্ড আরব ভাই, আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সিয়াম ভাই। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, কাইন্ডলি লেট মি নো দেখতে পাচ্ছেন নাকি। ইয়েস ভাইয়া, উই ক্যান কন্টিনিউ। আচ্ছা, অলরাইট।
সো বিল্ডিং এ কম্পিটিটিভ প্রোফাইল, আপনি আসলে কিভাবে আপনার একটা বেটার হচ্ছে কম্পিটিটিভ প্রোফাইল হচ্ছে করতে পারেন দেখেন ভাই। ডেটা সায়েন্স হচ্ছে কি মেশিন লার্নিং ইজ এ ফিল্ড যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার ইভলভ হচ্ছে। আজ থেকে 3 বছর আগেও চ্যাট জিপিটি আসার আগে এলএলএম নিয়ে এত মাতামাতি ছিল না, বা মানুষজন আসলে হয়তো বা তখন হচ্ছে গিয়ে রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে অনেক বেশি কাজ করতো, বাট এখন দেখা যাচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে গিয়ে এলএলএম আসার পরে, সো দ্য ওয়ে উই ইউজ টু হচ্ছে গিয়ে ট্যাকল ডেটা, দ্য ওয়ে উই ইউজ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট হাউ মেশিন থিংস, ইট হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ। সো ইউ নিড টু কন্টিনিউয়াসলি লার্ন অ্যান্ড বি স্টেইং আপডেট। সো আপনার হচ্ছে গিয়ে ইভলভিং যে ফিল্ডগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, কন্টিনিউয়াসলি লার্নিং হচ্ছে করার থাকা লাগবে হচ্ছে যেন হচ্ছে গিয়ে ইউ আর অ্যাহেড অফ দ্য কার্ভ, অলসো স্টেইং আপডেটেড। আরেকটা পার্ট যেটা হচ্ছে আছে, আপনি অনেক কিছু জানেন, বাট আপনি যদি আসলে বিভিন্ন হচ্ছে কোম্পানিগুলোতে জব পেতে চান, তাহলে হচ্ছে কি ইট উড বি ইম্পর্টেন্ট ফর ইউ টু হচ্ছে গিয়ে নেটওয়ার্ক, ফর ডু নেটওয়ার্কিং এন্ড প্রফেশনাল কমিউনিটিগুলোতে থাকা। তো এক্সপার্টদের সাথে আপনি কানেক্ট হতে পারেন, লিঙ্কডইন হচ্ছে ইজ এ ভেরি গুড হচ্ছে গিয়ে অপরচুনিটি ফর ইউ টু কানেক্ট দেয়ার। অ্যান্ড অলসো আপনি পিয়ার নেটওয়ার্কিং করতে পারেন, বিভিন্ন হচ্ছে কমিউনিটি গুলো আছে রাইট, যেমন গুগল ডেভেলপার গ্রুপ আছে, বা হচ্ছে ডেটা সায়েন্সের জন্য ক্যাগলের কমিউনিটি গুলো আছে, বা ডেভ পোস্ট, বা এরকম ভাবে হ্যাকার আর্থ, হ্যাকার র্যাঙ্ক, সেগুলো কিন্তু অনেক জায়গার মধ্যে আপনি অনলাইনে নেটওয়ার্কিং করতে পারেন। এন্ড অফকোর্স ক্যারিয়ার হচ্ছে গ্রোথের জন্য হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে অনেক হচ্ছে গিয়ে ভালো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারেন, দের আর পিপল হু নো যে হেই, এই ছেলেটা তো আসলে খুব ভালো হচ্ছে গিয়ে ডেটা থেকে ড্যাশবোর্ড বানাতে পারে। সে হচ্ছে গিয়ে আসলে যে কোনো একটা ডেটা দিলে সে আসলে বুঝে ট্রাই করে যে বিজনেসের এটার জন্য কি ইম্প্যাক্টফুল জিনিসটা হবে, রাদার দেন হচ্ছে গিয়ে আমি একটা ড্যাশবোর্ড বানায় আছি বাট এখান থেকে আসলে কি দেখা যাবে আমি বুঝতেছি না, রাইট? তো এইসব ক্ষেত্রে মানুষগুলোকে কিন্তু দে হচ্ছে গিয়ে আর সর্ট আফটার, এন্ড তাদের হচ্ছে ক্যারিয়ার ফাস্ট গ্রোথ হয়। আচ্ছা, ফিউচারের ট্রেন্ড গুলো কি কি আসতেছে? এলএলএম অফকোর্স, যেটা আমি মাত্র বলতেছিলাম যে হচ্ছে গিয়ে অনেক র্যাপিডলি ইনক্রিজ করছে ভ্যারিয়াস ইন্ডাস্ট্রিগুলোতে, এবং নাও ইটস ট্রান্সফর্মিং হাউ ডেটা ইজ প্রসেসড এন্ড অ্যানালাইজড। আগে ডেটা সায়েন্স আসলে বলতে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই আসলে বুঝতো, বা মেশিন লার্নিং বলতে আসলে বুঝতো যে কিছু টেক্সট দেওয়া হচ্ছে, সেখান থেকে কিছু আউটপুট আসবে। 2012 সালে যখন অ্যালেক্স নেট আসলো, অ্যালেক্স নেট দিয়ে আসলে বোঝা গেল যে মানুষজন আসলে ইমেজের উপর কাজ করতে পারতেছে। এখন তো আসলে এলএলএম বা চ্যাট জিপিটির মধ্যে আপনি খালি প্রম্পট দিচ্ছেন, তার বেসিসে সে ছবি জেনারেট করছে, ছবি ক্রিয়েট করে ফেলতে পারতেছে। অটো এমএল বা অটোমেটেড মেশিন লার্নিং, অটো এমএল পার্টটা হচ্ছে কি আপনি যখন হচ্ছে গিয়ে রেগুলারলি কোনো একটা মেশিন লার্নিং ব্যবহার করতেছেন, সে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে কনভারসেশন থেকে শিখে নিচ্ছে। চ্যাট জিপিটিতে যেমন হচ্ছে গিয়ে, চ্যাট জিপিটির এক্সাম্পলটা দিচ্ছি, খুব ইজিলি বোঝা যায়, পারসিভ করা যায়। আপনি যখন হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে বলতেছেন আমার নাম আরাফ, আমি চাকরি করতেছি, সে আপনাকে সে কন্টেক্সটে দিবে যখন সে উত্তরগুলোকে দিবে। বাট সে কিন্তু কখনোই আপনাকে বলবে না যাও তুমি এখন ক্যালকুলাস পড়ো, কারণ তোমার কালকে হচ্ছে এইচএসসি এক্সাম আছে। কারণ আপনি চাকরি করতেছেন, আপনি এইচএসসি এক্সামে সে মানে ফেজটা পার হয়ে আসছেন, বা তাকে সে কিন্তু আপনাকে বলবে না যাও এবিসিডি পড়ো, কারণ এবিসিডি না পড়লে টিচার তোমাকে বকা দিবে। তো এইভাবে করে অটোমেটেড মেশিন লার্নিং পার্টটা হচ্ছে কি প্রতি মুহূর্তে সে হচ্ছে নতুন নতুন ডাটা সেট দিয়ে শিখতেছে। আর তো এটা মেশিন লার্নিং মডেল বানাইছেন যে মানুষকে হচ্ছে চেহারা চিনতে পারে ক্যামেরা থেকে, রাইট? বাট কেউ যদি সে ক্যামেরার সামনে একটা কুকুরের ছবি ধরার ট্রাই করে, সে তো অফকোর্স কুকুরকে আইডেন্টিফাই করতে পারবে না। বাট সে যদি হচ্ছে ভেবে বুঝে আচ্ছা নতুন একটা কিছু দেখতে পারতেছি, সেটা থেকে আমি শেখার ট্রাই করি যে আচ্ছা এখন যদি কেউ হচ্ছে আমার সামনে কুকুর ধরার ট্রাই করে, এটা আসলে কুকুর, এটা মানুষ না, তো এটার উপর আমি আসলে ফেসিয়াল রিকগনিশন চালাবো না, এটা খালি ফেসিয়াল ডিটেকশনটা আমি চালাবো, যেটা হচ্ছে কি আমি বলে দিব আই হ্যাভ সিন আ ডগ। ওকে। এন্ড রাইজ অফ বিগ ডেটা অ্যানালিটিক্স, এখন যেহেতু অনেক অনেক ডেটা হচ্ছে আপনার জেনারেট হচ্ছে, তো সেটাকে কত দ্রুত হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন। বিগ ডেটার পার্টটা হচ্ছে কি নর্মাল ডেটা অ্যানালিসিস সাথে বিগ ডেটা অ্যানালিসিসের পার্থক্যটা হচ্ছে অনেক হাই ভলিউমে হচ্ছে আপনার ইনফরমেশন জেনারেট হতে থাকে। ঠিক আছে, ভলিউম, ভেরাসিটি এন্ড হচ্ছে গিয়ে ভেলোসিটি, এই পার্টগুলোকে তারা হচ্ছে গিয়ে বলে। যেমন লেটস সে আমরা যখন ফোনে কথাবার্তা বলতেছি, ফোনে কথাবার্তা বললে কিন্তু প্রতি মুহূর্তে লগ জেনারেট হচ্ছে গ্রামীণ ফোন বা টেলকো গুলোদের কাছে, রাইট? তো ওরা যদি আসলে বোঝার ট্রাই করে কোন জায়গা থেকে বেশি কল দেওয়া হচ্ছে, কোন জায়গা থেকে কম কল দেওয়া হচ্ছে, এখানে কিন্তু আপনি কিন্তু একটা এক্সেল ফাইলের ডাম্প নামাইতে পারবেন না। এক্সেল ফাইলের যদি ডাম্প নামানোর কথা চিন্তা করেন, বিকজ প্রতি মুহূর্তে কিন্তু হচ্ছে আপনার মানে লাখ লাখ মানে লাখ মানে থাউজেন্ডস ইফ নট লাখ এরকম টাইপের হচ্ছে নাম্বারস অফ কল হচ্ছে আপনার একসাথে কিন্তু জেনারেট হচ্ছে। সো এই সিচুয়েশনে ইটস রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট যে হচ্ছে আমরা বিগ ডেটা নিয়ে হচ্ছে গিয়ে আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমাদের এক্সপার্টিস হচ্ছে গ্রো করে, এবং যারা সিনিয়র ডেটা সায়েন্টিস্ট বা সিনিয়র হচ্ছে গিয়ে ডেটা ইঞ্জিনিয়ার রোলগুলোতে যায়, তারা কিন্তু আসলে এই জিনিসগুলোর উপরে কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডেটা সায়েন্স বা হচ্ছে মেশিন লার্নিং আসলে ফিউচার আউটলুকটা কেমন? এটাতে আসলে ডিমান্ড হচ্ছে বাড়তেছে এই মুহূর্তে, দ্য রাইজিং ডিমান্ড ফর প্রফেশনালস, অ্যান্ড অলসো দের হচ্ছে মোর হচ্ছে অপরচুনিটিস আর হচ্ছে ক্রিয়েটিং এভরি আদার ডে। যেমন এলএলএম আসার আগ মুহূর্তে আমরা কিন্তু জানতাম না যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইল বি হচ্ছে নিউ হচ্ছে স্কোপ।
আমরা যখন হচ্ছে গিয়ে যখন এখন পাওয়ারফুল কম্পিউটিং ডিভাইস গুলো আছে, আমাদের হচ্ছে গিয়ে কম্পিউটার বা এখন কিন্তু অনেক জায়গায় আপনি কিন্তু ফোনের মধ্যেও বসে বসে যে কাজগুলো করে ফেলতে পারতেছেন। ইউ লিটারালি ডোন্ট হ্যাভ টু হচ্ছে গিয়ে buy a high-end computer to হচ্ছে গিয়ে analyze some certain data. Now that you have হচ্ছে গিয়ে chat GPT বা other LLM models out there, right? And of course, with the হচ্ছে গিয়ে futures and innovating every time, machine learning will pave the way for new technology and compliance. That is all for today. তো আমি যদি একটু সামারি করে দিই আপনাদের জন্য, ক্যারিয়ার অপরচুনিটি হচ্ছে গিয়ে নিউমারাস অপশন আছে, পার্টিকুলারলি বাংলাদেশের গ্রোয়িং এর টেক ইন্ডাস্ট্রির জন্য। ফিল্ডগুলো যদি আসলে বুঝার ট্রাই করেন, ফিল্ডগুলো যদি বুঝতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে ইটস এ ক্রুশিয়াল থিং ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিল্ড, অ্যান্ড হচ্ছে ইউ উইল বি সাকসেস ইন দিস ফিল্ড, অ্যান্ড আপনাদের পার্সোনাল গ্রোথও অ্যান্ড প্রফেশনাল গ্রোথও খুব দ্রুত এনহ্যান্স হবে। সো প্রোগ্রামিং, টেকনিক্যাল স্কিল আর হচ্ছে কি ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে গিয়ে স্কিলগুলো যদি অ্যাকোয়ার করতে পারেন, আপনি খুব সাকসেসফুল একটা ক্যারিয়ার পাবেন। অ্যান্ড অফকোর্স লাস্ট বাট নট দ্য লিস্ট, নতুন যে ট্রেন্ডগুলো আসছে সেটার সাথে অ্যাডাপ্ট করতে হবে। আমি ভাইয়া এক্সেল আর পাওয়ার পয়েন্ট ভালো পারি, আমি এক্সেল আর গুগল শিটস পারি। আমি নতুন কিছু আসছে আমি দেখবো না, বা আমি ভাই হচ্ছে গিয়ে আমার ডাটাবেস হচ্ছে গিয়ে শেখার লাগবে না, আমার শুধুমাত্র এক্সেল শিটের থেকে হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করলে চলবে, এটা করলে ভাইয়া রং। ইউ নিড টু অ্যাডাপ্ট টু দ্য ট্রেন্ড অ্যান্ড হচ্ছে গিয়ে লার্ন দ্য নিউ টেকনিক্স। সো ইয়েপ, দ্যাটস অল আই হ্যাড ফ্রম মাই সাইড। আই এম ওপেন টু কোয়েশ্চেন। সো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক। আমি সাজেস্ট করবো যে আপনার যদি প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে পারেন, অথবা হ্যান্ড রাইজ করেন, তাহলে সেটার বেসিসে যারা যারা হ্যান্ড রেজ করতেছেন আমরা একজন একজন থেকে প্রশ্নগুলোকে নিয়ে নিব। পার্টিসিপেন্টস আপনাদের কোয়েশ্চেন্স থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে দিবেন, এবং তাছাড়া আপনারা হ্যান্ড রেজ করলে আমরা আপনাকে আনমিউট করার পারমিশন দিয়ে দিই। সাধারণ ভাই একটা প্রশ্ন করতেছেন, আমি দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি কত আওয়ার্স ডেইলি কাজ করলে ডেটা সায়েন্টিস্ট এন্ড মেশিন লার্নার হওয়া পসিবল ইন দ্য ফিউচার? ভাইয়া, এই কোয়েশ্চেনটা না ভালো কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। বাট এই কোয়েশ্চেনটা হচ্ছে ভাই যে ছোটবেলায় থাকে না যে কত ঘন্টা পড়াশোনা করলে পরীক্ষায় ফার্স্ট হওয়া যায়, এটা ভাই আসলে এক্সাম্পল মানে অ্যান্সারটা ভাই কিভাবে করে আমি দিব যে দেখেন, আপনি আসলে, এটা আমি ডেটা সায়েন্সের এক্সাম্পল মানে উত্তরটা আমি ডেটা সায়েন্সের আসলে পার্সপেক্টিভ থেকে দিব না, আমি দিব হচ্ছে গিয়ে একটু অন্য একটা স্পোর্টস এর এক্সাম্পল থেকে। সো আপনি যদি জেলা ভিত্তিক হচ্ছে যে ক্রিকেট দলগুলো হয়, সেখানে যদি আসলে খেলতে চান, আপনি হয়তো বা দিনে একবার করে বা হচ্ছে গিয়ে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করলে হচ্ছে গিয়ে ফাইন। আপনি যদি হচ্ছে গিয়ে বিভাগ ওয়ারি যে আপনার ক্রিকেট দলগুলো হয় সেখানে যদি খেলতে চান, আপনাকে হচ্ছে গিয়ে মোটামুটি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ট্রাই করতে হবে। আর আপনি যদি জেলা ভিত্তিক হচ্ছে গিয়ে মানে বাংলাদেশে যে এ সিরিজ যে ক্রিকেটটা থাকে, রাইট, বা হচ্ছে বিভিন্ন ক্লাব ক্রিকেটে খেলতে চান, আরো প্র্যাকটিস করতে হবে। বাট জাতীয় দলে আসলে ভাইয়া যারা হচ্ছে গিয়ে কন্ট্রাক্টেড প্লেয়ার, ইউ ডোন্ট ইভেন নো যে হচ্ছে গিয়ে কত ঘন্টা আপনার প্র্যাকটিস করতে হবে। এন্ড ভাইয়া কত আওয়ার্স, এটা আসলে ভাইয়া ফিক্স করে আপনি বলতে পারবেন না। ঠিক আছে? সো ইউ ট্রাই টু ফাইন্ড আউট আপনি আসলে কোন টাইমে প্রোডাক্টিভ থাকেন, আপনি কোন টাইমে আসলে শিখতে পারেন। সবার জন্য ভাই শিক্ষার টাইমটা আসলে সেম থাকে না। যেমন আমি যদি আমার কথা বলি, সকালবেলা ঘুমের থেকে উঠে আমি তখন হচ্ছে গিয়ে একসাথে নতুন কিছু শেখার জন্য বসতে পারি না, আমার একটু টাইম লাগে। আমি হয়তো বা দুপুর 11টা বা 12টার দিকে হচ্ছে গিয়ে আই ফিল লাইক মাই ব্রেন হচ্ছে গিয়ে মোর অ্যাক্টিভ, তখন আমি তখন পড়তে পারি, আর রাতের বেলা আমার পড়াশোনা ভালো হয়। সো দেয়ার আর ডেইজ ভাই হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে হয়তো বা 8-9 ঘন্টাও হচ্ছে গিয়ে নতুন কিছু শেখার জন্য কোর্স দেখে যাচ্ছি বা কোড করে যাচ্ছি। এন্ড দেয়ার আর ডেইজ হয়তো বা আমি হচ্ছে গিয়ে 1-2 ঘন্টা আসলে পড়ার মতো আসতেছে না। বাট অ্যাজ লং এজ ইউ আর নট স্যাটিসফাইড, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত ভাই মনে না হচ্ছে আপনাকে, আপনি ডেটা সায়েন্সের অনেকগুলো টেকনিক শিখলেন, বাট যখনই আপনাকে নতুন একটা ডেটা সেট কেউ দিচ্ছে বা নতুন কোনো একটা প্রবলেম দিচ্ছে আপনি সলভ করতে পারতেছেন, ফিল ফ্রি হচ্ছে গিয়ে চেইজ ইওর হচ্ছে গিয়ে প্র্যাকটিস অ্যান্ড হচ্ছে গিয়ে চেইজ ইওর হচ্ছে গিয়ে লার্নিং আপ আনটিল দ্যাট মোমেন্ট। দ্যাট উড বি মাই সাজেশন। আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন, সালমান ভাই। আচ্ছা, মাহফুজ ভাইয়ের একটা কোয়েশ্চেনটা ছিল, ইটস মোর অ্যাবাউট দ্য পার্সোনাল ওয়ান, যে হচ্ছে হোয়াই ডিড ইউ চুজ দ্য টিচিং প্রফেশন when you are so many other remarkable careers available which you mentioned today? Actually, I've heard some people say that teaching is often chosen by those who struggle to find opportunities in other fields. What are your thoughts on that? আচ্ছা, মাহফুজ ভাই, আমার ক্ষেত্রে যে কাজটা হচ্ছে, আমি কিন্তু এখনো পর্যন্ত বিএটিতে জব করতেছি। ইটস ওয়ান অফ হচ্ছে এমএসসিজ ইন বাংলাদেশ, এন্ড হচ্ছে গিয়ে আমি ওয়ার্ক মানে 9 to 5 আমার বিএটি জব এখনো পর্যন্ত আছে। আই হ্যাভ মাই ওন স্টার্ট আপ, বাট আমি আসলে টিচিং যে পার্টটা করছি এটা আউট অফ মাই প্যাশন, বা হচ্ছে গিয়ে আমার ভাল লাগে পোলাপানকে পড়াতে। আমি যখন পড়াচ্ছি আমি নিজেও কিছু করে শিখতেছি। এই যে যখন হচ্ছে আপনারা নতুন একটা প্রশ্ন করতেছেন, এটাও যে আসলে যেমন একটু আগে যে ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে কত ঘন্টা পড়া উচিত, সেটার জন্য আমি যখন চিন্তা করতে আছি তখন কিন্তু ইট হেল্পস মি টু থিঙ্ক অ্যাবাউট যে একটা প্রশ্নের উত্তর কিভাবে করে দেওয়া যায়।
এন্ড আমরা যখন আসলে জব করি, জবের মধ্যে কিন্তু আমাদেরকে টপ এক্সিকিউটিভদেরকে কিন্তু সেই অ্যান্সার গুলো দিয়ে তাদের কনভিন্স করতে হয় যে কেন আমরা প্রজেক্ট এ তে ইনভেস্ট করবো, কেন বি তে ইনভেস্ট করবো না। তখন আমি যখন বেটার এক্সাম্পল তাদেরকে দিতে পারি, আমার প্রজেক্টের অ্যাপ্রুভাল ইজিলি হয়, এন্ড আই ক্যান প্রোগ্রেস ফার্দার ইন দ্য ক্যারিয়ার। তো সেই জন্য আমি আসলে হচ্ছে গিয়ে টিচিং প্রফেশনটাকে নিই অ্যাজ এ পার্ট অফ হবি, বাট দিস ইজ নট মাই ফুল টাইম জব অ্যাজ অফ নাও ইয়েট। ঠিক আছে, সাদমান ভাই, আপনার প্রশ্নটা বোধহয় উপরে আমি উত্তর দিয়ে দিয়েছিলাম, তো সেকেন্ড পার্ট দিলাম না আর। আহ, তুর্য ভাই থেকে একটা প্রশ্ন ছিল, হাউ লং উড ইট টেক টু বিকাম এ জুনিয়র লেভেল ডেটা সায়েন্টিস্ট ইফ আই প্র্যাকটিস ফর 3 আওয়ার্স এ ডেইলি? তুর্য ভাই, 3 ঘন্টা প্র্যাকটিস করতেছেন, বা 3 ঘন্টা আসলে কি প্র্যাকটিস করতেছেন, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এন্ড ভাইয়া, এই প্রশ্নটার হচ্ছে উত্তরটা এইভাবে করে, আপনি 3 ঘন্টা যদি প্র্যাকটিস আপনি রেগুলারলি করতে পারেন, 6 মাস করতে পারেন, আমরা যে হচ্ছে কোর্সটা রাখতেছি, শুড বি ফেয়ার এনাফ। কারণ আপনি 6 মাস যদি আসলে প্রতিদিন 3 ঘন্টা করে করেন, দ্যাটস লাইক হোয়াট, প্রতিদিন 3 ঘন্টা ধরে নিন, আপনি হচ্ছে গিয়ে তাহলে 15 ঘন্টা উইক, 60 ঘন্টা মান্থ, আর হচ্ছে গিয়ে 360 বা প্রায় অলমোস্ট 400 ঘন্টা। 400 ঘন্টা ইজ হচ্ছে কি লং টাইম, বাট এখানে কিন্তু জিনিসটা ভাইয়া নট জাস্ট 3 ঘন্টা হচ্ছে আপনি দিচ্ছেন এরকম না। আমি জিনিসটা অলওয়েজ বিলিভ করি, একদিনে 7 ঘন্টা পড়ার তুলনায় আপনি 7 দিন 1 ঘন্টা করে পড়েন, তাহলে ডিসিপ্লিন থাকে, আপনার ব্রেন তখন হচ্ছে বেটার ক্যাপচার করতে পারে। ঠিক আছে, তো আপনি যদি অ্যাগেইন সিরিয়াসলি আপনি প্র্যাকটিস করেন 3 আওয়ার্স ডেইলি, শুড বি গুড। হাউএভার, আরো বেশি যদি করতে পারেন, যদি হচ্ছে রেগুলারলি হচ্ছে কি নতুন জিনিস নিয়ে ট্রাই করতে পারেন, আপনি যদি হচ্ছে কোনো প্রবলেম দিল প্রবলেম সলভ করতে পারেন, সেটা যদি আপনার 1 ঘন্টাতেও হয়ে যায়, দেন দের ইজ হচ্ছে গিয়ে নো নিড হচ্ছে গিয়ে সিট অ্যান্ড লার্নিং ফর 3 আওয়ার্স, রাইট? আচ্ছা, সরি গাইস, বিপুল ভাই একটা প্রশ্ন করছেন, ক্যান উই লার্ন ফ্রম দিস কোর্স পাইথন লাইব্রেরিজ পান্ডা ও স্ট্রিমলিট? হ্যাঁ ভাইয়া, আমরা পান্ডা হচ্ছে গিয়ে লাইব্রেরিগুলো নিচ্ছে আমরা রাখছি, মোটামুটি 3 থেকে 4টা করে ক্লাস। তো আপনি আমাদের যদি আসলে কোর্স হ্যান্ডবুকটা দেখেন, সেখানে আসলে দেখতে পারবেন। ডেটা সায়েন্স আর এমএল এর ফ্রিল্যান্সিং সেক্টরের সম্ভাবনা কেমন, মাসুদুল্লাহ ভাইয়া থেকে প্রশ্নটা ছিল। ভাইয়া, আপনি যদি freelancer.com বা হচ্ছে গিয়ে fiverr.com এ যান, সেখানে কিন্তু there are people who gets hired to do professional ML projects। ঠিক আছে, যে তারা হচ্ছে হয়তো একটা অ্যাপ বানাতে চায়, and তারা আসলে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং খুঁজে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু দেয়ার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ডিমান্ডস, বাট হাউএভার দিজ আর স্পেশালাইজড ডিমান্ডস ভাইয়া। ঠিক আছে, স্পেশালাইজড ডিমান্ডস এর ব্যাপারটা হচ্ছে কি, ফর এন এক্সাম্পল, সবাই আসলে এখন হচ্ছে গিয়ে ভ্লগিং করে, ভ্লগিং করার জন্য তার একটা হচ্ছে ইউটিউবের হচ্ছে থাম্বনেল বানাতে হয়, তো থাম্বনেলের অনেক বেশি কাজ আসে। তো যেহেতু ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এর হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরটা ইজ মোর স্পেশালাইজড, তো ইউ নিড টু বি অন টপ অফ ইউর গেম, বিকজ যখন আসলে এই টাইপের প্রজেক্ট গুলো আসবে, দে উইল নিড সামন রিয়েলি রিয়েলি স্পেশালিস্ট। ঠিক আছে, আচ্ছা, তৈমুর ভাই একটা প্রশ্ন ছিল, উইট উইল হ্যাভ টু গেট স্কলারশিপ ইন দ্য টপ টিয়ার ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড ফর মাস্টার্স এন্ড পিএইচডি উইথ এক্সপার্টিস ইন মেশিন লার্নিং এন্ড ডেটা সায়েন্স? ভাই, আপনি যদি আসলে আপনার থিসিসটা হচ্ছে গিয়ে, আপনি যেটার উপরে থিসিস করবেন, আপনার যদি হচ্ছে থিসিসের টপিকটা খুব হচ্ছে গিয়ে টপ টিয়ার লেভেলে কিছু হয়, বায়ো ইনফরমেটিক্সে হয়, বা হচ্ছে গিয়ে বায়ো মেড বায়ো বা হচ্ছে বায়ো সায়েন্সের উপর আপনি করেন থিসিস গুলোকে কম্পিউটার সায়েন্সের আন্ডারে, আই ডোন্ট সি এনি রিজন আপনি কেন হচ্ছে টপ টিয়ার ইউনিভার্সিটিতে পাবেন না। ইনফ্যাক্ট আই হ্যাড মাই ফ্রেন্ডস যারা বুয়েটে আমার সাথে ছিল, তাদের হচ্ছে গিয়ে জার্নালে বিভিন্ন হচ্ছে পেপার পাবলিশ হয়ে গেছিল, and তারা হচ্ছে গিয়ে এক একজন হচ্ছে প্রিন্সটন, এমআইটি, হার্ভার্ড, সিএমইউ, সেখানে হচ্ছে তারা অলরেডি হচ্ছে গিয়ে পিএইচডি এর মাস্টার্স করছে। কেউ যদি আনমিউট করে কোনো কোয়েশ্চেন করতে চান, that also অপশন ইজ অলসো দেয়ার। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা আনমিউট করে করতে পারেন কিন্তু। আহ মাহফুজ ভাই থেকে প্রশ্ন আছে যে, is it hard for data science and machine engineers to get a job even though there is a less competition and handsome salary? ভাইয়া, বাহিরের কিন্তু হচ্ছে দেশের মধ্যে তারা কিন্তু হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড রিসার্চ সায়েন্টিস্ট বা অ্যাপ্লাইড ডেটা সায়েন্টিস্ট রোলগুলোতে কিন্তু রেগুলারই তারা হচ্ছে গিয়ে রিক্রুট করে, অ্যান্ড জব পেতে কিন্তু হচ্ছে গিয়ে মানে
তাদের কোনো সমস্যা হয় না। বাংলাদেশের ক্ষেত্রে ভাইয়া তারা কিন্তু ডাইরেক্ট ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার রোল নাম দিয়ে হচ্ছে রিক্রুট করে না। যেমন ডেটা সায়েন্টিস্ট জায়গায় তারা হয়তো সাপ্লাই চেইন অ্যানালিস্ট, সাপ্লাই চেইন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে দেন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এই টাইপের রোলগুলোতে কিন্তু অহরহ হামেশা তারা কিন্তু আপনার রিক্রুটমেন্ট করতেছে। তো ডেটা অ্যানালিস্টের জায়গায় তারা আসলে এভাবে করে রোলগুলোকে রিব্র্যান্ডেড করা থাকে, রাইট? সো দে হায়ার আ লট। হ্যালো। এন্ড হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা তো যারা আইটি এক্সপার্ট না, আমরা কি কোর্সটা কমপ্লিট করতে পারবো, ভালো করতে পারবো, মোটামুটি কিছু চেষ্টা করি। ভাইয়া যেমন আমি যদি বলি আমাদের লাস্টের ব্যাচও যেটা রান করতেছে সেখানেও কিন্তু দেয়ার আর পিপল যারা হচ্ছে কি আইটি এক্সপার্ট না, বা আপনি আইটি এক্সপার্ট না বলতে আমি ধরে নিচ্ছি ভাই আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না, বা আপনি হয়তো বা অন্য কোনো হচ্ছে জেনারেল লাইনে বা নন টেক ব্যাকগ্রাউন্ডে পড়তেছেন ভাইয়া। কিন্তু ভাই সেক্ষেত্রে আপনাকে Yes. যেটা হচ্ছে কমিট করতে হবে রেগুলারলি একটু পড়াশোনা করা ভাইয়া, ঠিক আছে? যেমন অফকোর্স আমরা যারা আসলে হচ্ছে গিয়ে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে তাদের জন্য আসলে ভাই অ্যাডভান্টেজটা কি হয়, তারা কোনো না কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজ একবার শিখে আসছে, সেই জন্য তারা খুব দ্রুত হচ্ছে গিয়ে হয়তো বা অন্য জিনিসগুলো ক্যাপচার করতে পারছে, কারণ লজিক তো ভাইয়া, তাই না? এক হইলে বা দুই হবে, জি। ইফ এলস যেটা বলা হচ্ছে, বা এই কাজটা বারবার করো বারবার করো, যেটাকে ফর লুপ বলা হয়। তো সাখাওয়াত ভাই আপনার ক্ষেত্রে যেটা একটু করতে হবে, আপনি যদি আসলে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং শিখতে চান, একটু বেশ হচ্ছে গিয়ে অ্যামাউন্টের ইফোর্ট দিতে হবে। আমি বলতেছি না ব্যাপারটা হচ্ছে গিয়ে ইম্পসিবল। একজন হচ্ছে গিয়ে নন টেক ব্যাকগ্রাউন্ডের কাউকে কোডিং শিখতে বলা যে কথা, আমি একজন টেক ব্যাকগ্রাউন্ডের, আমাকে যদি কেউ কালকে বলে যে খুব সুন্দর সুন্দর জামার ডিজাইন করতে হবে শান্ত মরিয়াম ক্রিয়েটিভ ইনস্টিটিউটে যারা পড়াশোনা করছে তাদের মতো করে, আমার জন্য ভাই প্রশ্নটা কিন্তু সেম, ঠিক আছে? সো আপনার ক্ষেত্রে ভাই কিন্তু আসলে সময়টা একটু বেশি দিতে হবে ভাই, ঠিক আছে? এই জিনিসটা আপনি যদি সময় বেশি দেন ভাই, আমরা আমরা কোর্স আসলে, আউটলাইন এগুলা পাবো কিনা, আমার রেগুলার আমরা একটু হ্যাঁ ভাই আমরা সেভাবে করে ডিজাইন হ্যান্ড করেছি আউট। যেন হচ্ছে গিয়ে যারা আসলে হচ্ছে গিয়ে নন টেক ব্যাকগ্রাউন্ড তারা জন্য করতে পারে। ইনফ্যাক্ট উই হ্যাভ সাপোর্ট সিস্টেম ক্লাস ভাইয়া। ধরেন হচ্ছে কি আমি ক্লাসে পড়ায় গেছি, আমরা পড়ায় গেলাম, আপনি ভাইয়া ধরতে পারেন নাই, বাট আপনি হয়তো বা চাচ্ছেন যাচ্ছে ঠিক আছে এটা একটু আরেকবার বুঝতে চাই। তো আমাদের কিন্তু ভাই ডেইলি একটা সাপোর্ট সেশন আছে ভাই, সেখানে যদি আপনি সময় নিয়ে বসতে পারেন, বসে হচ্ছে ভাই যদি প্রশ্ন করেন যে আচ্ছা ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, উনি তো আসলে রিগ্রেশনের কথা বলেছে, রিগ্রেশন কি? তো আমরা কিন্তু এরকম টাইপের হচ্ছে ক্লাসগুলো রাখতেছি, এন্ড সেটা যেন হচ্ছে আপনার লার্নিং জার্নিতে কোনো সমস্যা না হয়। ইনফ্যাক্ট ভাই আমরা কিন্তু আমাদের এই ক্যারিয়ার পাথের লাস্টের দিকে আমরা কিছু জব প্রিপারেশন হ্যান্ডবুক, আপনার হচ্ছে গিয়ে সিভিটা কিভাবে করে গুছায় রাখবেন, ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, তো আমরা ট্রাই করতেছি আমাদের সাইড থেকে সবগুলো কন্টেন্ট আপনাদের জন্য রেখে দিতে। বাকিটা থাকবে হচ্ছে গিয়ে দিন শেষে তো 24 ঘন্টা, আপনি আপনার হচ্ছে অন্যান্য কাজ শেষ করে কেমন সময় বের করতে পারতেছেন সেটার উপর, আর হচ্ছে আপনার ডেডিকেশন এন্ড হচ্ছে গিয়ে আহ কতটুকু হচ্ছে গিয়ে আহ ইচ্ছার সাথে আপনি রেগুলারলি হচ্ছে পড়াশোনা করে যাচ্ছেন। আই হোপ দ্যাট অ্যান্সার দ্য কোশ্চেন, স্বাগত ভাই। জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা আর লাস্ট একটা কোশ্চেন নিব, ঠিক আছে? আমাকে মিরাজুল ভাই একটা ডাইরেক্ট কোশ্চেন এখানে বলছেন যে ভাই আমি ম্যানেজমেন্টে পড়ছি, আমার কি ডেটা সায়েন্স শিখলে ভালো হবে না ডেটা অ্যানালিটিক্স শিখলে ভালো হবে? ভাই ডেটা অ্যানালিটিক্স ইজ দা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ অফ হচ্ছে গিয়ে ডেটা সায়েন্স, লেটস পুট ইট ইন দিস ওয়ে, ঠিক আছে? তো আপনি যখন হচ্ছে গিয়ে ডেটা অ্যানালিটিক্স আপনি কি করছেন, কিছু ডেটা দিয়ে দিচ্ছে সেটা কেমন অ্যানালাইসিস করতেছেন, সায়েন্সের মধ্যে হচ্ছে আপনি নতুন নতুন কিছু অ্যাড করতে পারতেছেন। আপনাকে বিল্ডিং ব্লক শিখতে হবে, বিল্ডিং ব্লক শিখে আপনি ডেটা সায়েন্সে যাবেন। আপনি যদি ওই যে ছোটবেলায় এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার আম্মা আমাকে বলতো যে ক্লাস 5-এ যখন ছিলাম বা ক্লাস 8-এ যখন ছিলাম, যে স্কলারশিপ টার্গেট করলে জিপিএ 5 হয়তো আসবে, বাট জিপিএ 5 যদি টার্গেট করি স্কলারশিপ নাও আসতে পারে এবং জিপিএ 5 ছুটিও যেতে পারে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল হচ্ছে কি ফিলোসফি, আপনি যদি আসলে ভাই খেতে পারেন বা হচ্ছে আপনি আসলে স্ট্রেসটা নিতে পারেন, দেন গো ফর দ্য টপ টায়ার। এন্ড হচ্ছে আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে হচ্ছে আপনি কিন্তু ডেটা সায়েন্স শিখা শুরু করতে পারেন, ডেটা অ্যানালিটিক্স আপনার হচ্ছে গিয়ে ইন প্যারালাল শিখা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, মাহফুজ ভাই লাস্ট কোশ্চেনটা দিই তাহলে এখানে শেষ করতেছি। ইন দ্য জব মার্কেট কোম্পানি ওয়ান্ট মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর হচ্ছে গিয়ে বাট অ্যাজ এ ফ্রেশ গ্রাজুয়েট উই ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, হোয়াট শুড উই ডু ইন দিস সিচুয়েশন? ভাইয়া ফ্রেশারদের হচ্ছে গিয়ে প্রথম জবটা পাওয়া একটু ডিফিকাল্ট, আমরা এগ্রি করি। আপনি ভাই কিন্তু যে জিনিসটা করতে পারেন ইন্টার্নশিপ দিয়ে শুরু করতে পারেন। আপনি হচ্ছে আপনি রেগুলারলি যে হচ্ছে পড়াশোনাগুলো করতেছেন, বা আপনি হয়তো বা যে পোর্টফোলিও বা প্রজেক্টগুলো বানাচ্ছেন সেটা নিয়ে আপনি গিটহাবে পাবলিশ করতে পারেন, লিঙ্কডইনে পোস্ট দিয়ে রাখতে পারেন। কারণ দেখেন দিন শেষে যে এইচআর এর যে মানুষটা রিক্রুট করবে সে কিন্তু আসলে বুঝার ট্রাই করে আপনি আসলে কাজগুলো পারেন নাকি। আপনি যে কাজগুলো পারেন সেটা যখন আপনি আসলে দেখান বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে বা আপনার হচ্ছে পোর্টফোলিও গুলোতে, তখন কিন্তু তাদের জন্য রিক্রুট করাটা ইজিয়ার হয়ে যায়। তো আপনি যখন আসলে হচ্ছে গিয়ে জব ফিল্ড ক্র্যাক করতে চাচ্ছেন, ইউ স্টার্ট উইথ ইন্টার্নশিপ, ইউ স্টার্ট উইথ বিল্ডিং এ পোর্টফোলিও, ইউ স্টার্ট উইথ
কম্পিটিটিভ প্রোফাইল, যেখানে মানুষজন যদিও বলে থাকে 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স চাচ্ছে, বাট আপনার প্রোফাইলটা দেখে যেন মনে হচ্ছে শিট, এই ছেলেটাকে তো আসলে নেওয়া দরকার আমার জন্য, ঠিক আছে, হি মাইট বি হচ্ছে ভেরি গুড হচ্ছে গিয়ে রিসোর্স ফর মাই টিম। সো ইউ ডিজাইন অ্যান্ড ইউ হচ্ছে গিয়ে বিল্ড ইউর পোর্টফোলিও ইন দ্যাট ওয়ে। আমরা কিন্তু ভাই যেমন হচ্ছে, আমি যদি আমার নিজের টিমের জন্য কথাবার্তা বলি, আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সের কথাবার্তা বলি, বাট যদি কোনো একটা ফ্রেশার ছেলে যে আসলে আগের থেকে অনেক কাজ করতে পারে এবং খুব দ্রুত সে লার্ন করতে পারে এবং সে হচ্ছে অলরেডি বেশ কিছু পোর্টফোলিও প্রজেক্ট বানায় রাখছে, আমি তাকে মাঝে মাঝে প্রেফার করি যদি 2 বছর আমি বলে রাখি। কারণটা কি? আই নিড পিপল যারা আসলে ডেলিভার করতে পারবে। কারণ কোম্পানি আসলে সেসব মানুষজনকে নিতে পারে যখন ফ্রেশার কেন নিতে চায় না, কারণ ফ্রেশারদেরকে আসলে পড়াতে বা শিখাতে যে সময়টা যাবে, সে সময়টা আসলে ওয়েস্ট করার মতো টাইম কোম্পানি থাকে না। তো আপনি যদি আগে থেকেই পারেন, আপনার যদি পোর্টফোলিওর মধ্যে সেভাবে করে থাকে যে আপনি কাজ দিলে আপনি কাজটা নামায় ফেলতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু সে যদি রিকোয়ারমেন্ট যদি 2 বছরও বলে থাকে, সে কিন্তু পরবর্তী ফ্রেশার নেয় এবং ফ্রেশার নিয়ে তাদেরকে দিয়ে আসলে দ্রুত কাজে নামায় নেওয়ার ট্রাই করে। সো অ্যাগেন, যেটা আমরা শুরুতে বলছিলাম, ট্রাই টু বি স্কিলড অ্যান্ড ক্রিয়েট আ কম্পিটিটিভ প্রোফাইল so that you can crack that হচ্ছে job field. That was all from my side today. Shiva, over to you. রাইট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত ইনসাইট করে ইন ডেপথ একটা সেশন নেওয়ার জন্য আমাদের জন্য। আই হোপ আমাদের সবারই হচ্ছে অনেক কোয়েশ্চেন্স এর অ্যান্সার্স আমরা পেয়েছি এবং আমাদের অনেক কিছু আজকে শিখতে পেরেছি। আমি যদি শেষ করি, আমাদের অলমোস্ট শেষ সময় হয়ে গেছে। আমাদের ক্যারিয়ার পাথ আমরা কিছুদিনের মধ্যে স্টার্ট করছি, মানে নেক্সট 26 থেকে আমাদের মেইন লাইভ ক্লাসেস গুলো স্টার্ট হয়ে যাবে। অলরেডি আমরা আমাদের সাপোর্ট সেশন এবং কনসেপ্ট স্টার্ট হয়ে গিয়েছে আমাদের আলোচনা এবং মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ। এবং আপনারা যদি আজকে মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমি ওনার নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একটা স্কলারশিপ পাবেন অ্যাজ ভাইয়া সেই, যেখানে আমাদের এই ক্যারিয়ার পাথে আপনারা 150+ পিডে করেন ভিডিও, 60+ লাইভ ক্লাস, 24+ কনসেপচুয়াল সেশন, তারপর মক ইন্টারভিউর জন্য হচ্ছে হ্যান্ডবুক, তারপর সাপোর্ট সেশনের যে হেল্পটা কথাটা বললেন, যে আপনারা বেসিক্যালি আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো একটা পার্টে বা আপনাদের কোনো একটু এক্সট্রা হেল্প লেগে থাকে, তাহলে আপনারা হচ্ছে আমাদের সাপোর্ট সেশনে জয়েন করে আমাদের সাপোর্ট সাথে যোগাযোগ কথা বলতে পারেন। এবং আমি আজকেই আপনাদের যদি রেকর্ডিং প্রয়োজন হয় আমাদের ক্যারিয়ার পাতে, তার জন্য হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে আমি হচ্ছে একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। আমি মারুফ ভাইয়ের নাম্বারটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন। আপনাদের যদি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আর কোনো ডিটেলস জানতে থাকে, তাহলে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন, অথবা আমি এখানে লিংক দিয়ে দিয়েছি আমাদের ক্যারিয়ার পাথে, প্লিজ ডু চেক দ্যাট আউট। আমার তরফ থেকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আই হোপ আপনার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে এবং অল দ্য ভেরি বেস্ট। আর ভাই আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ, এত বিজি ডে এর মধ্যে এত ইনসাইটফুল একটা সেশন নিয়েছেন। আল্লাহ হাফিজ। এতটুকু ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। Sure. Thank you, Shiva. Thanks everyone for joining. Allah Hafiz.